যেমন বলছে এমন একটা ক্রিস্টাল পাওয়া গেছে যে ক্রিস্টালের মধ্যে কি হচ্ছে এনার্জিকে ট্র্যাপ করে রাখা হচ্ছে। আবার নতুন থিওরি যদি পড়ো, নতুন বলবো না পুরনোই থিওরি, বাট নতুন থিওরি যদি পড়ো এটাকে নতুনই বলা হয়, যে আজ থেকে যদি 20 বছর আগে আবিষ্কার হয় সেগুলোকে আমরা নতুনই বলি, কারণ আমরা যা পড়াশোনা গতি আমাদের তাতে ওগুলো 20 বছর পর নতুনই বলি। তো সেখানে বলা হচ্ছে মাস ইজ নাথিং বাট ট্র্যাপড এনার্জি। আমরা যে মাসকে দেখছি সেটা ট্র্যাপড এনার্জি, যেটা আমাদের আইনস্টাইন অনেক কাল আগেই বলে ফেলেছে, ইকুয়াল টু এমসি স্কোয়ার। যে এম কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে তোমার এনার্জিতে কনভার্ট হতে পারে বাই মিনস অফ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো বেসিক্যালি মাস অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যার মধ্যে অ্যাকচুয়ালি যে এনার্জিরই একটা ফর্ম। সো বেসিক্যালি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু যেটা আছে সেটা এনার্জি আছে। লাস্ট আমরা কি পড়েছিলাম যে কোনো একটা পার্টিকেলকে যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা সার্টেন থিটা অ্যাঙ্গেলে ফেলবো, তখন সে কি করবে, তার দুটো কম্পোনেন্ট তৈরি হয়, একটা ভি সাইন থিটা আর একটা ভি কস থিটা। এবং তার জন্য কি হয়, ভি সাইন থিটার জন্য ও কি করবে, গোল গোল ঘুরবে বিকজ অফ দ্য সার্কুলার পাথ। এবং তার রেডিয়াস কত হয়েছিল না, তো স্যার এম ভি সাইন থিটা বাই কিউবি। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পার্টিকেলটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি হবে, ও হেলিক্যাল পথের ভাবে ঘুরতে 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 চলে যাবে। এটা ছিল, এটাকে কাজে লাগিয়ে বিশেষ একটা যন্ত্র তৈরি করা গেছে, দ্যাট ইজ কল্ড সাইক্লোট্রন। এবং সেই ফ্রিকোয়েন্সি যেটা ছিল n ইকুয়াল টু 1/2 পাই কিউবি বাই এম, এটাকে আমরা কি বলেছিলাম, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, মনে করে দেখতে পারো, দ্যাট ইজ কল্ড সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এখন আমরা চাইছি এরকম একটা যন্ত্রের সাহায্যে একটা বিশেষ কাজ করতে। কি কাজ, কাজটাকে বুঝি। সো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিজম। সো আমরা কি কাজ করতে চাইছি, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ক্লাস আমরা পেয়েছিলাম আর শুড বি ইকুয়াল টু এম ভি বাই কিউবি, আমরা সাইন থিটাটাকে বাদ দিচ্ছি। অ্যাকর্ডিং টু দিস থিওরি রেডিয়াসের সাথে ভেলোসিটির একটা লিনিয়ার বা তোমার প্রপোর্শনালিটি রিলেশন আছে। দ্যাট মিনস সার্কেলটার রেডিয়াস যত বাড়বে ভেলোসিটি তত বাড়বে, আমরা এটা ভাবতে পারি যদি ম্যাগনেটিক ফিল্ড, চার্জ আর মাস এগুলো আনচেঞ্জ থাকে। মানে ম্যাগনেটিক ফিল্ড যা ছিল সেটাই থাকলো, এবং আমার যে চার্জটা ছিল সেই চার্জটা যদি থাকে, তো এই রেডিয়াস আর এই রেডিয়াস দুটোর মধ্যে ভেলোসিটির পার্থক্য চলে আসবে। তো পার্টিকেলটা যদি কন্টিনিউয়াসলি এরকম করে একটা পাথে ঘুরতে 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 এরকম ভাবে ফ্লো করে, তাহলে তার এখানকার ভেলোসিটি যা হবে এখানকার ভেলোসিটি বেশি হবে। তো ভেলোসিটি বেশি হলে ভেলোসিটি চেঞ্জ হবে উইথ রেসপেক্ট টু টাইম। তো ভেলোসিটি চেঞ্জ যদি উইথ রেসপেক্ট টু টাইম হয়, দ্যাট মিনস সে অ্যাক্সিলারেটেড হবে। এইরকম যন্ত্রটাকে বলবো পার্টিকেল অ্যাক্সিলারেটর। এরা পার্টিকেলকে কি করে অ্যাক্সিলারেট করে, বুঝতেই পারছো। এবার এরা কেমন পার্টিকেলকে অ্যাক্সিলারেট করবে, দে উইল অ্যাক্সিলারেট এ টাইনি পার্টিকেল, ছোট পার্টিকেলগুলোকে, লাইক কি হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, ডয়টেরন হতে পারে, এগুলো টাইপের পার্টিকেলগুলোকে আমরা এখানে কি করাবো না, তো অ্যাক্সিলারেট করাবো। কি করে, তার রেডিয়াসকে ইনক্রিজ করিয়ে, রেডিয়াস বাড়াবো, ভেলোসিটি বাড়বে উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমার কি হবে এখানে বলতো, অ্যাক্সিলারেশন তৈরি হবে। দিস ইজ দ্য সিম্পল ফান্ডা। তো এখন এরকমই একটা যন্ত্র আমরা চয়েস করবো, দ্যাট ইজ কল্ড সাইক্লোট্রন। দ্য মাদার যন্ত্রটাকে আমরা বলছি সাইক্লোট্রন। সাইক্লোট্রন হচ্ছে মাদার যন্ত্র। এই যন্ত্র থেকে যখন আমরা প্রোটনকে অ্যাক্সিলারেট করব তখন তাকে বলা হবে বিভাট্রন। তাহলে সাইক্লোট্রনের একটা স্পেশাল ক্যাটাগরি যেটা প্রোটন কে আমরা অ্যাক্সিলারেট করি, দ্যাটস কল্ড বিভাট্রন। তেমনি সাইক্লোট্রনের একটা বিশেষ অংশ যেটা কি করে ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করে, দ্যাট ইজ কল্ড বিটাট্রন। বিটা মিন্স ইলেকট্রন ভাবতে পারো, সো বিটাট্রন, বিভাট্রন, বিটাট্রন। এছাড়াও আরো কয়েকটা আছে, লাইক সিনক্রোসাইক্লোট্রন আছে, সিনক্রোট্রন আছে, এরকম অনেকগুলো যন্ত্র আছে। সো আমরা একটা জেনারেল আলোচনা করছি। তো আমরা কি করলাম, একটা ধরো ফাঁপা তামার একটা গোল সার্কেল চয়েস করলাম, একটা তামার ফাঁপা গোল সার্কেল চয়েস করলাম এরকম। এটা ফাঁপা, দ্যাট মিনস এটা পুরু আছে, ভেতরটা ভেতরটা মোটা, বুঝতে পারছো তো ব্যাপারটা, ভেতরটা মোটা কিন্তু এরকম একটা সার্কুলার শেপ আছে, এরকম বড় সার্কুলার শেপ, মোটা। যেমন তুমি একটা কেক ভাবতে পারো, কেকটা কি হয়, অনেক মোটা, অত মোটা ভাবছি না আমি, ছোট মোটা, কিন্তু তার ভেতরটা ফাঁপা, মানে তুমি এদিক দিয়ে ঢুকে গেলে ভেতরে তুমি গোল গোল ঘুরতে পারবে, এরকম টাইপের একটা স্ট্রাকচার ভাবো। কিন্তু এটাকে কেমন করেছি আমি, চারিদিক বন্ধ আছে কিন্তু মাঝের ডায়ামিটার বরাবর তাকে আমি কেটে দিয়েছি, ডায়ামিটার বরাবর কেটে দিয়েছি। এবং ডায়ামিটার বরাবর কেটে দিলে একটা ডি এর মতো স্ট্রাকচার দেখতে লাগবে অনেকটা, এটা এদেরকে বলা হয় ডি, ডি ডাবল ই, মানে এটা দেখতে ডি এর মতো, সেই জন্য ডি বলা হয়। কেমন ডি, ভালো করে বোঝো, যে এই জায়গাটা ফাঁকা এবং এই দিকটাও ফাঁকা, মানে তুমি এই দিক দিয়ে ঢুকতে পারবে না, এগুলো পুরো বন্ধ সব, তুমি এই দিক দিয়ে ঢুকে শুধু এইদিকে ঘোরাঘুরি করতে পারো, মানে এটা ফাঁকা পুরো, মানে এখান থেকে এদিকে যেতে পারো, এখান থেকে যা ইচ্ছা করতে পারো। তো আমি 2D তে আমি আঁকতে পারছি না বলে আমি এটা দেখাচ্ছি না, ঠিক আছে, যারা আমার হাতের আঁকা অত ভালো নয়, তো কনসিডার করো এরকমই।
যে এরকম টাইপের একটা কেক আছে, সেই কেকটার ভেতরটা ফাঁপা, এবার কেকটাকে তুমি মাঝ থেকে এরকম করে একটা অংশ কেটে নিয়েছো এরকম করে, তাহলে কি হবে, তুমি ওই ডায়ামিটার বরাবর তুমি ভেতরে ঢুকতে পারবে, বেরোতে পারবে, কিন্তু ডায়ামিটার দিয়ে ভেতর দিয়ে গেলে এই দিক দিয়ে আর বেরোতে পারবে না। এটা আমি দিচ্ছি না, অ্যালাউ করছি না, এরকম একটা সিচুয়েশন নিয়েছি, এবং এটা কপার দিয়ে তৈরি। সো আমরা এখানে ধরে নিচ্ছি যে ডিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কপার দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি ধরে নিচ্ছি, এবং এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। কনসিডার করো ম্যাগনেটিক ফিল্ডটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। আপওয়ার্ড ডিরেকশন মিন্স ধরো ম্যাগনেটিক ফিল্ডটা এরকম ভাবে ওপরের দিকে কাজ করছে, ওপরের দিকে মিন্স এরকমই হবে, তো ওপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, দ্যাট মিন্স এখান থেকে পুরো হু হু করে ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে আসছে, এরকম ভাবে আছে। এবার যেহেতু এটা কপার, তাহলে কপার হওয়ার কারণে এ কি করবে, তড়িৎ পরিবহন করতে পারবে, ইট ক্যান ক্যারি ইলেকট্রিসিটি। তো তড়িৎ কিভাবে পরিবহন করবে, দেখ নাহলে এখানে আমি একটা এসি সোর্স দিলাম, ধর একটা এসি সোর্স, তাহলে এসি সোর্স দেওয়ার সুবিধা কি, যে এর ফ্রিকোয়েন্সিকে আমি টিউন করতে পারবো নিজের ইচ্ছা মতো, এবং কোনো একটা টাইমে এটা যদি প্লাস হয় অবভিয়াসলি আগের পার্টটা হবে মাইনাস, এইভাবে একে আমি কি করব, কনসিকুয়েন্টলি চেঞ্জ করতে পারবো ডাইরেকশনটাকে, একটা প্লাস মাইনাস মাইনাস প্লাস, এইভাবে কন্টিনিউয়াসলি আমি ডাইরেকশনটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এইভাবে আমি সিচুয়েশনটাকে চয়েস করলাম। আর কি করতে পারি, যে এখানে একটা সাম কাইন্ড অফ সোর্স নিলাম এস, এই সোর্স থেকে কি হবে, যে পার্টিকেলটাকে আমি অ্যাক্সেলারেট করব তাকে সেই সোর্স থেকে বার করব। তো অ্যাজ অ্যান এনি টাইপ ধরেলে আমি এখানে হাইড্রোজেন আয়নকে অ্যাক্সেলারেট করব। এবার হাইড্রোজেন আয়ন মানে বেসিক্যালি একটা প্রোটন, কারণ তার তো ইলেকট্রন নাই। তো কনসিডার কর আমি এখানে একটা হাইড্রোজেন আয়নকে আমি এখানে অ্যাক্সেলারেট করব, H+ কে অ্যাক্সেলারেট করব। তো H+ কে যখন অ্যাক্সেলারেট করব, তো আমি গঠনটা বোঝাতে পারলাম তো জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা। তো যখন আমি H+ কে অ্যাক্সেলারেট করতে চাইবো, তাহলে অ্যাকচুয়ালি H+ কি আছে, এই প্লেনের উপর থাকবে, আর দেখো প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ হচ্ছে, তাহলে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে এইভাবে, তাহলে তার উপর একটা বল কাজ করবে, হয় এদিকে না হয় এদিকে, কোনো একদিকে কাজ করবে সামহাউ। কেন, আমরা তো তাই বুঝেছি, এই যে এটা নাকি ম্যাগনেটিক ফিল্ডের সাথে বল ফোর্স, এইটা ডিরেকশন, এটা তো কারেন্ট, তো কারেন্ট তো এখানে কোনো গল্পই নাই, তো এই দুটো কারেকশন। তো কনসিডার করছি H+। এখন যেহেতু এটা কপার, তাহলে যদি এটা প্লাস হয় আর এইটা মাইনাস হয়, দ্যাট মিনস এই হাইড্রোজেন আয়নটা উইল অবভিয়াসলি এই দিকে ঢুকবে, কেন, কারণ এটা মাইনাস হয়ে আছে বলে। তো অ্যাট এনি ইনস্ট্যান্ট যখনই আমি H+টাকে এখানে সুইচ দিয়ে ক্রিয়েট করব, সঙ্গে সঙ্গে এই দিকে মুভ করে যাবে। কিন্তু যখনই সেই দিকে মোশন আসবে, মোশনটা কেন হলো, আমি দিলাম না মোশন, মোশন অটোমেটিক্যালি তৈরি হলো বিকজ অফ দিস মাইনাস। হ্যাঁ, বিকজ অফ দিস মাইনাস, এই মাইনাসটার জন্য মোশনটা এলো। তো ভালো, এটা মাইনাস হয়েই আছে আর এ মোশনে আছে, যখনই মোশনে চলে গেছে ও তো স্ট্রেট লাইন বেরিয়ে যাওয়ার কথা ছিল, স্ট্রেট লাইন বেরিয়ে যাবে, কিন্তু স্ট্রেট লাইন বেরোবে না, কেন, এই যে ম্যাগনেটিক বলতে বসে আছে, ম্যাগনেটিক ফিল্ড ওর উপর একটা ফোর্স কাজ করাবে, তার জন্য আইদার ওকে এইদিকে ঘোরাবে না হয় এইদিকে ঘোরাবে, কোনো একদিকে ঘোরাবে কোনো একটা ডিরেকশনে। কেন, ম্যাগনেটিক ফিল্ড ভাই কাজ করছে এইদিকে, ভালো করে বলছে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে, আর আমার ভেলোসিটি এইদিকে, তাহলে অবভিয়াসলি ডিরেকশন ফোর্স হয় এইদিকে কাজ করবে না হয় এইদিকে কাজ করবে না, কারণ F = QV × B, তাহলে যে এফটা পাবো ভি আর বি এর সাথে পারপেন্ডিকুলার পাবো, তাহলে হয়তো এদিকে না হয় এদিকে কাজ। আচ্ছা আমি ধরে নিচ্ছি নিচের দিকে কাজ করছে, ধরো একটা ইনস্ট্যান্ট ধরো নিচের দিকে কাজ করছে, তো যখনই সে এদিকে যেতে চাইবে ওকে নিচের দিকে কাজ করবে, দ্যাট মিনস সে এইভাবে একটা সার্কুলার পথে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু বেরোতে পারছে না, কেন, বিকজ অফ দ্য মাইনাস, মাইনাস ওকে টেনে ধরে রেখেছে। এবার যখনই পার্টিকেলটা এখানে চলে এলো না, তখন আমি কি করছি, একে সুইচ করে দিচ্ছি, আমি একে সুইচ করে দিচ্ছি। এবার আমি একে কিভাবে সুইচ করছি, আমার হাতে যেহেতু টিউনার আছে, বা একে এমন টিউনিং করব, ধরো অ্যাট দ্যাট মোমেন্ট এটা প্লাস এটা মাইনাস হয়ে গেল, যখনই প্লাস মাইনাস হয়ে গেল ও কি করবে, তখন এখান থেকে এরকম ভাবে পাথে ঘুরবে, এখান থেকে পাথে চলে এলো, আবার এখানে কি হলো, যখন ও সোজা বেরোতো, কিন্তু সোজা বেরোতে পারছে না, কেন, ম্যাগনেটিক ফিল্ড ফোর্স কাজ করছে, তার ফলে কি হবে, ওকে আবার এখানে ঘোরাবে, আবার যখন যাবে আবার এটা সুইচ হবে, এটা প্লাস এটা মাইনাস, তখন আবার এইভাবে ঘুরবে। তো আস্তে আস্তে ঘুরতে 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 তার অ্যাকচুয়ালি কি হবে বলতো, তার রেডিয়াসটাও বাড়তে থাকবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার ভেলোসিটিও বাড়বে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তাহলে কন্টিনিউয়াসলি এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড কাজ করার জন্য এবং সুইচিং অফ দিস এসি আমি কি করছি, এর রেডিয়াসটাকে এভাবে চেঞ্জ করাতে পারছি, এবং অ্যাট এ টাইম কোনো একটা পজিশন দিয়ে এখানে গ্যাপ রাখলাম, এই গ্যাপ দিয়ে ঘুরতে 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 এই দিক দিয়ে তীব্র হারে সে ভেলোসিটিটা বেরিয়ে আসবে উইথ সাম ভেলোসিটি। তাহলে এইভাবে আমি কোনো একটা পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে পারছি, কেন, বিকজ রেডিয়াসটাকে তার বাড়িয়ে দিচ্ছি, রেডিয়াস ইনক্রিজ করলে তার ভেলোসিটি অটোমেটিক্যালি ইনক্রিজ করছে, এবং এইটা হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দা কি না তো সাইক্লোট্রন।
সো সাইক্লোট্রনের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু এটাই, বেসিক্যালি এটা হচ্ছে সাইক্লোট্রনের ওয়ার্কিং প্রিন্সিপাল। কিন্তু সাইক্লোট্রনটা কাজ করার জন্য বিশেষ একটা কন্ডিশন আমরা এখানে দরকার। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে পার্টিকেলটা ভালো করে দেখো, যখন এখান থেকে এত দূর ঘুরছে মানে হাফ সার্কেল, তখনই এটাকে সুইচ করতে হবে। দ্যাট মিনস যখন এখান থেকে এত দূর যাবে এটা প্লাস থেকে মাইনাস হবে, আবার যখন এখান থেকে এটা যাবে এটা তখন মাইনাস থেকে প্লাস হবে। দ্যাট মিনস আমি বোঝাতে চাইছি যে এর একটা পাকের ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি বোথ কি শুড বি সেম। কারণ এর ফ্রিকোয়েন্সি সেম মানে কি, এ অত সেকেন্ডের সার্কেল টাইম চেঞ্জ করবে, প্লাস মাইনাস চেঞ্জ করবে, আর এও তো তখন কি হবে, এখান থেকে ওই ডিতে চলে যাবে, ওই ডি থেকে এই ডি চলে আসবে। এটাকে বলা হয় কন্ডিশন ফর রেজোনেন্স। সো এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে কন্ডিশন ফর রেজোনেন্স। কন্ডিশন ফর রেজোনেন্স কি হবে? এটাকে আমরা রেজোনেন্স বলছি। ক্লাস 11-এ তোমরা রেজোনেন্স জিনিসটা পড়েছো, যে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি আর যেটা আমার কাঁপছে তার ফ্রিকোয়েন্সি বোধ যদি সেম হয়ে যায়, তখন কি হয়, পার্টিকেলটা খুব জোরে কাঁপতে শুরু করে। দ্যাটস কল্ড রেজোনেন্স। এখানে রেজোনেন্সটা কি হচ্ছে, যে যখন আমি এক্সটার্নাল যে সোর্সটা থেকে আমি এখানে ওকে মানে সার্কিটে ইলেকট্রিক প্রোভাইড করছি, তার ফ্রিকোয়েন্সি যদি এর সাথে সমান না হয়, দ্যাট মিনস যখন এটা বেরোতে চাইবে তখন এটা প্লাস মাইনাস সুইচ না হলেও তো ওখানে আটকে থেকে যাবে, ও তার বেরোবেই না। তার মানে এটা হতেই হবে, আনলেস এটা কাজই করবে না। তার মানে আমার এটার আর এটার ফ্রিকোয়েন্সি শুড বি সেম। সো এক্সটার্নাল এসির ফ্রিকোয়েন্সি যদি আমার n0 হয়, দ্যাট মিনস n0 শুড বি ইকুয়াল টু 1/2 পাই QB বাই কত m, দ্যাট শুড বি ইয়োর। সেই জন্য এটাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি আমরা বলেছিলাম। ওখানে হঠাৎ করে আমরা তার নাম সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কেন দিলাম? বিকজ ওই ফ্রিকোয়েন্সিটাই এখানে একে ঘুরতে সাহায্য করছে, এবং এই ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি আমার এক্সটার্নাল যে এসি সোর্স দিয়েছি তার ফ্রিকোয়েন্সির সাথে সমান হতে হবে, তবেই ও ঘুরবে। তার মানে এর হাফ টাইম পিরিয়ড এর হাফ টাইম পিরিয়ড সেম হবে। মানে হাফ টাইম পিরিয়ড মানে কি, পুরো ঘুরলে টাইম পিরিয়ড, হাফ টাইম পিরিয়ড, তাহলে এখান থেকে হাফ টাইম পিরিয়ডে ও সুইচ করবে একবার, আবার হাফ টাইম পিরিয়ড আবার সুইচ করবে। এরকম ভাবে হাফ টাইম পিরিয়ড বোধ সেম হবে, বা তুমি টাইম পিরিয়ডও সেম ভাবতে পারো। এইভাবে ও এরকম ভাবে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে এবং চলতে থাকবে। এখন এখানে যে পার্টিকেলটা বেরোচ্ছে, যদি কন্টিনিউয়াসলি তার রেডিয়াস বাড়তে থাকে এবং তার যদি ভেলোসিটি বাড়তে থাকে না, তার এনার্জিও বাড়বে। কেন বলতো? বিকজ আমরা ফর্মুলা জানি কাইনেটিক এনার্জি শুড বি ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। তো যদি স্যার ভি বাড়তে থাকে না, তাহলে তার এনার্জিও বাড়তে থাকবে। তাই এটাকে অনেক সময় এনার্জি অ্যাক্সেলারেটর বলা হয়, যে এটাকে এনার্জিকে বাড়িয়ে দেবে ও। অ্যাক্সেলারেটর বলাটা ভুল, যে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ভেরিয়েবল এনার্জি, মানে তোমার হচ্ছে ক্রিয়েটর। ও ভ্যারিয়েবল এনার্জি দরকার। তুমি একটা পার্টিকেলকে যতটা এনার্জি দিতে পারো তার থেকে অনেক বেশি এনার্জি দিতে পারবে, কারণ কি এখানে এই জিনিসগুলোকে কাজে লাগানো হচ্ছে। তুই দেখ, এই পার্টিকেলটার ভেলোসিটি বাড়ানোর পিছনে দায়ী কে কে? না তো স্যার আর কিউ বি এম। এবার একটা পার্টিকেলের কিউ আর এম তো চেঞ্জ করতে পারবি না তুই, সো ইউ অনলি ক্যান চেঞ্জ বি। সো এখানে যদি হাই ম্যাগনেটিক ফিল্ড আমি ইউজ করি, তাহলে অবভিয়াসলি সে কি হবে, আরো বেশি ভেলোসিটি পাবে। হাই ম্যাগনেটিক ফিল্ড দিলে সমস্যা কি হবে, মানে বেটার কি হবে, এই যে কার্ভটা দেখছো, কার্ভটা আরো ছোট হয়ে যাবে। অর্থাৎ ও কি করবে, যদি ম্যাগনেটিক ফিল্ড উইক হয় তাহলে ও গোল গোল কম ঘুরবে। তো কম ঘুরলে পরে কি হবে, রেডিয়াস কমে যাবে। ম্যাগনেটিক ফিল্ড তার না রেডিয়াস কমবে, সরি বেড়ে যাবে। রেডিয়াস বেড়ে গেল মানে কি, অ্যাকচুয়ালি সেই জায়গাটা ভেলোসিটি পাবে না। কিন্তু ওকে যদি আমি বেশি সার্কেলে ঘোরাতে পারি, তাহলে ও কি করতে পারবো, আমি বেশি এনার্জি দিতে পারবো বা বেশি ভেলোসিটি ক্রিয়েট করাতে পারবো। সো এখানে পাকের উপর ডিপেন্ড করবে যে আমি কত ঘোরাচ্ছি, এরকম ভাবে অনেক ঘোরাতে হবে এরকম ভাবে। এবার ভিটা কত হবে স্যার, কি করে বার করতে পারবো? তো ন্যাচারালি স্যার যখন এইভাবে কাজ করছে, তাহলে এর সেন্টার দিকে কি কাজ করছে, BQV। দ্যাট মিনস আমার একটা ফোর্স কাজ করছে BQV। আর বাইরের দিকে কি কাজ করছে বলতো, অপকেন্দ্র বল, দ্যাট ইজ কল্ড mv স্কয়ার বাই আর। সো এখান থেকে আমি কিনা ভিটা বার করতে পারবো এবং এখানে পুট করতে পারবো। তাহলে এনার্জিটা কার কার উপর ডিপেন্ড করছে সেটা আমরা বার করতে পারবো। সো ভি শুড বি ইকুয়াল টু কত, না তো BQR বাই m, where r is the radius of that circle। তো কত হতে পারে, না তো হাফ m বি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কত m স্কোয়ার। আচ্ছা কেটে গেলে পরে পুরো থাকছে বি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই 2m। সো পার্টিকেলটার ক্ষেত্রে আমরা দেখছি যে এনার্জি বা কাইনেটিক এনার্জি কিসের উপর ডিপেন্ড করছে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে। তাহলে অবভিয়াসলি আমি এখানে হাইড্রোজেন আয়নকে অ্যাক্সিলারেট করাতে যে পরিমাণ রেডিয়াস যাব বা যে পরিমাণ এনার্জি হবে, অবভিয়াসলি যদি আমি এখানে হাইড্রোজেন আয়নের বদলে হিলিয়াম আয়নকে করতে চাই, তাহলে দেখো তার এনার্জি কিন্তু বেশি হয়ে যাবে, কিউ বাড়বে তোমার অবভিয়াসলি, হিলিয়াম আয়ন যেহেতু। তো আয়নের উপর ডিপেন্ড করবে, মাসের উপর ডিপেন্ড করবে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে, এজ ওয়েল এজ রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। সেজন্য আমি চাইবো কি রেডিয়াসটাকে বাড়াতে উইথ সাম সার্টেন অ্যাক্সিলারেশন, এরকম লুপ বাড়িয়ে সাম কাইন্ড অফ আমি আর এর মানটা বাড়াতে চাইবো। এখন কিছু সমস্যা চলে আসে, দুটো সমস্যা এখানে অ্যারাইজ করে। এক নম্বর সমস্যা, যে ইলেকট্রন হচ্ছে খুব টাইনি পার্টিকেল।
তো নর্মালি ইলেকট্রন এতটাই টাইনি পার্টিকেল যে ইলেকট্রন যদি এখানে ফেলে দেওয়া হয় না, ও এত তাড়াতাড়ি ভেলোসিটি গেইন করে যায় না। সো ভেলোসিটি যদি খুব হাই গেইন করে যায়, তার মাস আর একই থাকে না। কারণ দেখো তুমি এনার্জি কিন্তু মাসের উপর ডিপেন্ড করছে, তো এনার্জি এখানে ভ্যারিয়েবল হয়ে যাবে। সো সেই কারণে আমি এখানে কিন্তু স্থির এনার্জি পাবো না। কেন স্যার? বিকজ আমি আগেই পড়িয়েছি বা কখনো পড়েছো হয়তো, যে মাস শুড বি ইকুয়াল টু m0/√1 - v²/c²। যত ভি বাড়তে থাকবে না, এম এর ভ্যালু তত চেঞ্জ হতে থাকবে। m0টা যখন ভি এর মান 0, তখন তোমার সেটাকে বলি রেস্ট মাস। বিকজ ভি যদি 0 হয়ে যায়, পুরো টার্মটা 1, সো m = m0। তার মানে একটা ইলেকট্রন যখন রেস্টে আছে, তখন তার মাসটাকে আমরা বলি কি? রেস্ট মাস, m0। বাট ইলেকট্রন তো চুপচাপ থাকে না, ইলেকট্রন তো দৌড়াচ্ছে, এবং ওকে যদি আমি এরকম অ্যাক্সিলারেটরে ভরি, তাহলে ও আরো ভেলোসিটি গেইন করে যাবে। তো এত বেশি ভেলোসিটি গেইন করবে, তার ফলে কি হবে? এই এমটা চেঞ্জ হতে থাকবে। তো ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে আবার এটা আমরা কাজ করাতে পারবো না। তখন কি হবে? মাস চেঞ্জ হতে থাকবে। তাহলে এর উপায় কি হতে পারে স্যার? চেঞ্জ হতে থাকবে। তো যদি এটা এইভাবে চেঞ্জ হতে থাকে, তখন রেডিয়াসও চেঞ্জ হবে। তাহলে এটা যদি চেঞ্জ হতে থাকে, তাহলে আমরা এখন কি করতে পারি? বি কে তো হাত দিতে পারবো না, বি তো ফিক্সড থাকছে। তাহলে আমরা এসিটাকে টিউন করাতে পারি। দেখো, যদি তোমার মাস চেঞ্জ হয়ে যায় ভাই, রেডিয়াসও চেঞ্জ হবে। ইলেকট্রন তার মাস চেঞ্জ হচ্ছে, তাহলে ইলেকট্রনের রেডিয়াসও তো চেঞ্জ হচ্ছে। এবার ইলেকট্রনের রেডিয়াসও যদি চেঞ্জ হয়, এখান থেকে এত দূর যেতে তার তো টাইম লাগবে রে ভাই। তাহলে এই টাইম পিরিয়ড আর এই টাইম পিরিয়ড আগের মতো মিলবে না, যেটা আমরা নর্মালি হাইড্রোজেন আয়নের ক্ষেত্রে করছিলাম। ইলেকট্রনের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ তার মাসটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হতে পারে? আমরা যদি দেখি যে একটা ইলেকট্রনকে কতটা ভেলোসিটি আমি দেব, তার ফলে তার মাস কতটা চেঞ্জ হতে পারে, সেই টিউনিংটা যদি আমি এখানে দেই এবং এটাকে একটা টাইম ভ্যারিয়েবল করি, যেখানে কি হবে? ফ্রিকোয়েন্সিটা টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, তখন কি হবে? এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা এটা করতে পারি। সেজন্য এইরকম যন্ত্রটাকে আমরা বলবো সিনক্রো মানে এর সাথে সাথে সিনক্রোনাস করবে, ও নিজের মতো করে গুছিয়ে নেবে। দ্যাটস কল্ড সিনক্রোসাইক্লোট্রন। তাহলে এরকম টাইপের কাজ আমরা ও ক্ষেত্রে করতে পারবো, যদি আমাদের এরকম ভেলোসিটি চেঞ্জ হতে থাকে। 2 নম্বর এখানে সমস্যা, যেটা অবভিয়াসলি, যে আমি এখানে কোনোদিনও নিউট্রনকে অ্যাক্সেলারেট করতে পারবো না। নিউট্রনকে কেন পারবো না? এমসিকিউ এসেছিল প্রশ্নটা। তো নিউট্রনকে, বিকজ নিউট্রনের চার্জ 0, আর পুরো খেলাটাই কিন্তু চার্জের উপর। তো যেহেতু নিউট্রন চার্জলেস, তাহলে তার উপর কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে না। সো নিউট্রনকে তুমি এখানে অ্যাক্সেলারেট করতে পারবে না। নিউট্রনকে অ্যাক্সেলারেট করার জন্য অন্য কিছু ব্যবস্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। বাই দিস মেথড তুমি নিউট্রনকে অ্যাক্সেলারেট করতে পারবে না। ঠিক আছে, এটা পসিবল হয় না। ক্লিয়ার হয়েছে? তো বিশেষ কিছু প্রবলেমস আছে, সেই জন্য প্রোটনকে অ্যাক্সেলারেট করার জন্য একটা বিশেষ যন্ত্রই নেওয়া হলো, যেটা আমি একটু আগে বললাম, দ্যাটস কল্ড বিভাট্রন। আর ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করার জন্য, যেহেতু তার মাসের উপর আলাদা, তো তাকে আলাদাভাবে ট্রিট করা হলো, তখন এটাকে আলাদা টিউনিং করা হলো, দ্যাটস কল্ড পিটারট্রন। এভাবে আমরা ওই সাইক্লোট্রনটাকে মানে ইউজ করছি বিভিন্ন পারপাসের ক্ষেত্রে। এরকমই একটা অ্যাক্সেলারেটর আমাদের জার্মানিতে আছে, এরকম অ্যাক্সেলারেটর অনেক জায়গাতে আছে। এই অ্যাক্সেলারেটরে আমরা যখন মোটামুটি 10-11 সাল হবে, তখন কি হয়েছিল? তোমার ওই নিউট্রনের সাথে সম্ভবত কোনো একটা পার্টিকেলের মানে খুব হাই এনার্জি খুব বেশি হাই, বা রেডিয়াসও খুব বেশি ছিল। কতটা রেডিয়াস ছিল? সম্ভবত আমি পড়িনি, স্যার বলছিলেন যে 1 কিলোমিটার একটা টানেল ছিল। এরকম 1 কিলোমিটার একটা টানেলের মধ্য দিয়ে ইলেকট্রনকে বারবার ঘোরাতে পারে। ইলেকট্রন তো ছোট, 1 কিলোমিটার এটা ছোট টানেল, মানে কি ওখানে ইলেকট্রন কত রেডিয়াস হতে পারে? এইটুকু, তারপরে এইটুকু, তো প্রচুর রেডিয়াসে ঘুরতে পারে। তার জন্য আমাকে পুরো তামা দিয়ে বানাতে হয়নি। ও কি করেছিল? অ্যাকচুয়ালি পুরো ডিটাকে কনস্ট্রাক্ট এইভাবে করা হয়েছিল যে এইটুকু অংশে আমি ইলেকট্রনটাকে ঘোরাবো, মানে এইটুকু জায়গায় ইলেকট্রনটাকে ঘোরাবো। আমি ইলেকট্রনকে পুরো নেবো না, কারণ ইলেকট্রন তো টাইনি, ছোট, নিউট্রনও তো ছোট। কোনো একটা পার্টিকেলকে নিলাম যেগুলো আয়োনাইজড, সেগুলো তো ছোট হবে। তো এরকম ছোট হলে পরে এই জায়গায় যদি আমি দেখি হাইড্রোজেন আয়নকে, তাহলে তো আমি এইটুকুতে ঘোরিয়ে দিতে পারবো অনেকবার। নিউট্রনকে এখানে পারবো না, বাট হাইড্রোজেনকে ঘোরাতে পারবো। তো এরকমই একটা অ্যাক্সিলারেটর ছিল, যেখানে নিউট্রনকে অ্যাক্সিলারেট করা যেতে পারে। এরকম নিউট্রন পার্টিকেলকে সম্ভবত ওখানে ধাক্কা মেরেছিল, এবং দেখা গেছিল নিউট্রনের যে ভেলোসিটি পাওয়া যাচ্ছে, বা একটা পার্টিকেল দ্যাটস কল্ড হিগস বোসন, সেই হিগস বোসন পার্টিকেলের ভেলোসিটি দেখা যাচ্ছে প্রায় লাইটের ভেলোসিটিকে ক্রস করে যাচ্ছে। এবং তখন এটা নিয়ে খুব চর্চা হয়েছিল, দ্যাটস কল্ড গড পার্টিকেল, যে এ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাস দেয়, হিগস বোসন পার্টিকেল। বিজ্ঞানী হিগস আর আমাদের সত্যেন্দ্রনাথ বোস বোসন পার্টিকেল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেলো না, এটা রং, আমাদের সায়েন্টিস্টদেরই কিছু ক্যালকুলেশন এরর ছিল বলে ওটা হয়নি। আনলেস যদি হতো, এখনো তো আমরা লিমিট জানি না, ইউনিভার্সাল লিমিট কতটা আছে, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমরা এখনো পর্যন্ত একটা লিমিট সেট করে রেখেছি যে সব থেকে যেটা ভেলোসিটি বেশি হবে, দ্যাটস কল্ড লাইট। কারণ লাইটের কোনো মাস নাই, লাইট হ্যাজ অনলি এনার্জি।
আর সো তার থেকে বেশি হতে পারে না, বাট নতুন নতুন থিওরি সামনে আসছে। যেমন বলছে এমন একটা ক্রিস্টাল পাওয়া গেছে যে ক্রিস্টালের মধ্যে কি হচ্ছে, এনার্জিকে ট্র্যাপ করে রাখা হচ্ছে। আবার নতুন থিওরি যদি পড়ো, নতুন বলবো না, পুরোনোই থিওরি, বাট নতুন থিওরি যদি পড়ো, এটাকে নতুনই বলা হয়। যে আজ থেকে যদি 20 বছর আগে আবিষ্কার হয়, সেগুলোকে আমরা নতুনই বলি, কারণ আমরা যা পড়াশোনা গতি আমাদের, তাতে ওগুলো 20 বছর পর নতুনই বলি। তো সেখানে বলা হচ্ছে মাস ইজ নাথিং বাট ট্র্যাপড এনার্জি। আমরা যে মাসকে দেখছি সেটা ট্র্যাপড এনার্জি, যেটা আমাদের আইনস্টাইন অনেক কাল আগেই বলে ফেলেছে, ইকুয়াল টু এমসি স্কোয়ার। যে এম কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে তোমার এনার্জিতে কনভার্ট হতে পারে বাই মিনস অফ ইকুয়াল টু এমসি স্কোয়ার। তো বেসিক্যালি মাস অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যার মধ্যে অ্যাকচুয়ালি যে এনার্জিরই একটা ফর্ম। সো বেসিক্যালি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু যেটা আছে সেটা এনার্জি আছে, বাকি যা দেখছি আমাদের সেটা আমাদেরকে মানে অনুভূতি দিচ্ছে, দ্যাটস কল্ড মাস ম্যাটার। এবং ডার্ক এনার্জি বলো, ডার্ক ম্যাটার বলো, যাই বলো, এভরিথিং ইজ আলটিমেটলি যেই জায়গাটায় পৌঁছাবে সেটা হচ্ছে এনার্জি। সব আমরা মরে গেলেও আমরা শেষে গিয়ে এনার্জিতেই পৌঁছাবো, শেষ হয়ে যাবো এনার্জিতেই, কারণ আমরা মাটিতে কবর হোক বা আমরা যদি শ্মশানে গিয়ে পুড়ি, আলটিমেটলি আমাদের এনার্জিতেই কনভার্ট হবে সব। আলটিমেট টার্মই হচ্ছে এনার্জি, এবং যেটা আমাদের ফিজিক্সের ছোট থেকে বলে আছি হিট এনার্জি, আমরা হিট এনার্জিতে বেশি নিজেদেরকে কনভার্ট করে ফেলি সব জায়গায়। তো এইভাবে আমরা বলতে পারি। তো নতুন নতুন থিওরি আসছে, এগুলোতে আমাদের কোথায় কাজে লাগে সব থেকে বেশি? আমরা এটা সব থেকে বেশি কাজে লাগাই অ্যাটমিক রিসার্চে এবং নিউক্লিয়াসের রিসার্চে। আমরা এটা সব থেকে বেশি কাজে লাগে যখন নিউক্লিয়াসকে ভাঙতে হয় বা নিউক্লিয়াসকে যখন কোনো দুটো টুকরোই করতে হয়, তখন আমাদেরকে খুব ধীর গতির নিউট্রন দরকার হয়। সো কোনো ক্ষেত্রে নিউট্রনকে যখন অ্যাক্সিলারেট করবো, এই মেথডে নয়, তো নিউট্রনকে যখন অ্যাক্সিলারেট করবো আমরা, যেটাকে বলা হয় থার্মাল নিউট্রন, সেই থার্মাল নিউট্রন 10⁻⁻² ইলেকট্রন ভোল্টের নিউট্রন, সেই নিউট্রনকে ক্রিয়েট করতে গেলে ওই রকম টেম্পারেচার দরকার হয়, যেটাকে আগে এইভাবে তৈরি করা যেত, কিন্তু বর্তমানে এমন টেকনিক পাওয়া গেছে যেটাতে আমরা অন্যভাবে বার করা যেতে পারে, পসিবল আছে। তো নতুন নতুন অ্যাসপেক্টস তৈরি হচ্ছে, নতুন নতুন দিক তৈরি হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে। সো আমরা এগুলোর উপর আবার রিসার্চ করছি, চলবে। আমরা মোটামুটি এটার এখানেই রাখলাম পড়া। সো সাইক্লোট্রনের কনসেপ্ট আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, যে সাইক্লোট্রন জিনিসটা কি কাজ করে এবং এর ফিউচার অ্যাসপেক্ট কি হতে পারে, আমরা ভবিষ্যতে এটাকে নিয়ে কি করতে পারি। সাইক্লোট্রন ফ্যান্টাস্টিক থিং। এবার আমরা কি করব, কোন একটা পার্টিকেলকে যদি আমরা কোন একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ডে পাঠাই, তাহলে তার গতির পথ কিরকম হবে। তো প্রথমত দেখো, যদি পার্টিকেলটার উপর শুধু ইলেকট্রিক ফিল্ড কাজ করে, অনলি ইলেকট্রিক ফিল্ডের কনসিডার করো, অনলি ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তো ইলেকট্রিক ফিল্ড যদি পার্টিকেলটার উপর শুধুমাত্র কাজ করে, তাহলে সেখানে শুধুমাত্র কাজ করবে ফোর্স, দ্যাট ইজ কল্ড কিউই, অনলি ফর কিউই। তাহলে এই পার্টিকেলটার এক্সেলারেশন হতে পারে, এক্সেলারেশন কত হবে স্যার? কিউই বাই এম, এটা হবে এক্সেলারেশন। এবার কনসিডার করো যে ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস, এরকম একটা অ্যাক্সিস আছে এবং এই জায়গাটায় কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আমার কাজ করছে, কনসিডার করো। এবার এখানে যখন ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, দ্যাট মিনস সাম ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে আমি যখন এই পার্টিকেলটাকে ছাড়বো, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের দিকে তার একটা অ্যাক্সেলারেশন তৈরি হবে, বিকজ ডাইরেকশন সেম আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করছে সেই ডাইরেকশনে আমার সাম অ্যাক্সেলারেশন থাকবে। এবার পার্টিকেলটাকে ধরো ছেড়েছিলাম এইভাবে, কিন্তু যেহেতু পার্টিকেলটাকে এইভাবে ছেড়েছি, ইলেকট্রিক ফিল্ড ওকে অ্যাক্সেলারেট করছে এদিকে, তো সামহাও পার্টিকেলটা এইভাবে না গিয়ে অ্যাকচুয়ালি এইভাবে উঠে যাবে। তো সামহাও এইখানে পার্টিকেলটা ধরো এলো আফটার টাইম টি, কেন এলো? বিকজ অফ দ্যাট অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন না থাকলে আসতো না পার্টিকেল এইভাবে। এবার যদি অ্যাক্সেলারেশন মান আরো বাড়িয়ে দিই, তাহলে কিউ এর মান বাড়বে, তো আরো এইভাবে ঘুরতে 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 ওইদিকে চলে যাবে, মানে সাম কাইন্ড অফ ডিফ্লেকশন বা ডেভিয়েশন আমরা দেখতে পাবো, যেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। তো আমাদের এই ডেভিয়েশনটা কত স্যার? ওয়াই হচ্ছে তার ডেভিয়েশন। ও যাচ্ছিল এক্স বরাবর, বাট ডেভিয়েশন হয়ে গেছে ওয়াই। কিন্তু আফটার দ্যাট টাইম টি সে গেছেও তো এক্স পাথ, অ্যাকচুয়ালি ও এক্স পাথ গেছে, তারপর ওয়াই গিয়ে উঠেছে, সেই জন্য তার লোকেশনটাকে আমি বলছি কত? এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে তার লোকেশন। এখন যদি আমরা দেখি, ইনিশিয়ালি এক্স বরাবর তো তার ভেলোসিটি ছিল, কিন্তু ওয়াই বরাবর কোনো ভেলোসিটি আমি দেইনি অ্যাকচুয়ালি। তো ইনিশিয়ালি যদি এক্স দেখি, তাহলে এক্স মানে অতিক্রান্ত দূরত্ব, মানে কি হয়? বেগ ইন্টু সময়। তো বেসিক্যালি এক্স উড বি ইকুয়াল টু ইউ ইন্টু টি, বিকজ আমি যে ভেলোসিটিটা দিয়েছি এটা অনলি ডাইরেকশন এক্স বরাবরই দিয়েছি। তো যেহেতু ইউ ভেলোসিটিটা এইদিকে দিয়েছি, এই দিক বরাবর তার কোনো ভেলোসিটি আমি দেইনি, তো ওয়াই যখন উঠবে তার জিরো ভেলোসিটি নিয়ে উঠছে, কিন্তু ওর অ্যাকচুয়ালি কোনো ভেলোসিটি নেই ওয়াই বরাবর। তো এক্স ইকুয়াল টু ইউটি। আর যখন ওয়াই বরাবর নেব, তাহলে ওয়াই এর ফর্মুলা কি হয়? ইউটি। ইউটা কি ইনিশিয়াল ভেলোসিটি? তুমি বলবে পট করে স্যার ইউ তো আছে না। যখন আমি উপরে উঠছি তখন কিন্তু আমার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, কারণ ওকে আমি প্রজেক্ট করিনি। নো, আমি প্রজেকশন দিলে পরে যদি একটা প্রজেকশন কোড দিতাম, এই অ্যাঙ্গেলটা থিটা হলে তখন এই দিকে কাজ করতো ইউ সাইন থিটা, তখন আমি মেনে নিতাম এটা ইউ সাইন থিটা কাজ করতো, বাট আমি তো প্রজেক্ট করিনি, আমি ওকে এক্স বরাবর ছেড়েছিলাম।
যেহেতু ইলেকট্রিক ফিল্ড কাজ করছে ওইদিকে বেঁকে গেছে, এদিকে বেঁকে গেছে। তো বেসিক্যালি আমি এখানে লিখতে পারি ইউ সমান কত 0 ইন্টু টি, বিকজ 0 কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0 হচ্ছে ওয়াই বরাবর অ্যালং দ্য ডিরেকশন অফ ওয়াই, প্লাস কত হবে না তো স্যার প্লাস হাফ এ টি স্কোয়ার, অ্যান্ড আমরা এখান থেকে লিখতে পারবো কত স্যার হাফ এ মানে কত কিউ ই বাই এম, ভালো করে দেখো, ইন্টু টি স্কোয়ার, বা টি মানে কত, আমি চাইছি এটাকে ওয়াই আর এক্স এর রিলেশনে বানাবো, তাহলে একটা রিলেশন বেরোবে ওয়াই এর সাথে এক্স এর, ঠিক আছে, তাহলে তাহলে টি স্কোয়ার মানে কত হবে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার অবভিয়াসলি। তো বেসিক্যালি কিউ ই বাই 2m ইউ স্কোয়ার, এই পুরো টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, বিকজ যে ইলেকট্রিক ফিল্ড দিয়েছে সেটা কনস্ট্যান্টই তুমি ধরে চলো, যে চার্জ নিয়ে যাচ্ছ তার মাস এবং চার্জ ফিক্সড, আর যে ভেলোসিটি দিয়েছিল সেটাও ফিক্সড। এবার এটা চেঞ্জ করতে পারো তুমি, যদি তুমি চেঞ্জ করো তাহলে তার কনসিকুয়েন্টলি ওয়াই আর এক্স চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি। তো ওয়াই শুড বি ইকুয়াল টু সামথিং ইনটু এক্স স্কয়ার, এটা কার ইকুয়েশন অবভিয়াসলি প্যারাবোলা, সো সেই জন্য এর নেচারটা হবে প্যারাবোলিক নেচার। তো যখনই কোশ্চেন এমসিকিউ দিতে পারে আমাদের, যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয় যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো একটা পার্টিকেলকে আমি ছেড়ে দেবো, অবভিয়াসলি চার্জ পার্টিকেল, তাহলে তার যে গতিপথ হবে লোকাস বা ট্রাজেক্টরি, লোকাস বা ট্রাজেক্টরি গতিপথ, সেটা কেমন হবে না তো দ্যাট উইল বি প্যারাবোলিক ইন নেচার, দ্যাট উইল বি প্যারাবোলিক ইন নেচার। তাহলে এটা মাথায় রাখবো আমরা, প্যারাবোলিক নেচারে হয়। সো এইভাবেও চলতে থাকে। এবার যদি আমি এমন একটা সিচুয়েশন বানাই, ধরো ইলেকট্রিক ফিল্ডও কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ডও কাজ করছে, বোথ কাজ করতেই পারে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য তার ডেভিয়েশন হবে, ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার ডেভিয়েশন হবে, অবভিয়াসলি দুটো কারণে ডেভিয়েশন হবে। কিন্তু আমি কি চাইছি কনসিডার করো, ধরো আমি এরকম একটা সিচুয়েশন বানাতে চাইছি। কেমন সিচুয়েশন? আমি চাইছি যে এখানে আমি কি করলাম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম ই, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি এখানে বিও দিলাম ম্যাগনেটিক ফিল্ড, সামহাও কোনো কিছু ভাবে আমি দিয়েছি। এবার দুটোই কাজ করছে, ইও কাজ করছে বিও কাজ করছে, এবং এখান থেকে আমি কিউ পার্টিকেলের আমি একটা ফ্লো স্রোত পাঠালাম। যখনই কিউ পার্টিকেল এই ফিল্ডের মধ্যে ঢুকবে তারা ডেভিয়েট করে যাবে, এদিকে 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 ওইদিকে, যেদিকে পারবো ডেভিয়েট করবে। বাট আমি এখানে চাইছি যে সেই সমস্ত পার্টিকেলকে আমি চয়েস করব যারা সোজা পথে আসবে, দ্যাট মিনস উইদাউট এনি ডেভিয়েশন, উইদাউট এনি ডেভিয়েশন, কোনো ডেভিয়েশন তাদের আমি চাইছি না। কেন? ধরো এখানে আনওয়ান্টেড চার্জের ফ্লো আসছে, কিন্তু আমি সেখান থেকে চাইছি কিছু চার্জকে আমি স্ট্রেট লাইনে নিয়ে আসবো, দ্যাট মিনস আমি এখানে চার্জকে ফিল্টার করতে চাইছি। এটা একটা ফিল্ট্রেশন প্রসেস, যেখানে চার্জগুলো স্ট্রেট লাইন পাতে যাবে, উইদাউট এনি ডেভিয়েশন হবে। যারা ডেভিয়েট করে যাচ্ছে ডেভিয়েট করুক, কিন্তু আমি এমন কিছু চাইছি যেগুলো ডেভিয়েট করবে না। তো ডেভিয়েট করছে তার রিজনটা কি? ডেভিয়েট করছে বিকজ অফ দ্যাট কিউই, কিউইর জন্য ডেভিয়েট করবে। আর একটা কারণ ডেভিয়েট করবে, সেটা কি না তো এফ সমান বি কিউ ভি। এই দুটো কারণ ছাড়া তো ডেভিয়েটের কোনো কারণ নাই, কারণ ম্যাগনেটিক ফিল্ডে যখন চার্জ যাবে তখন তার উপর একটা এক্সপিরিয়েন্স করবে এই ফোর্সটা বি কিউ ভি, এবং যখন ইলেকট্রিক ফিল্ডে যাবে তখন তার উপর একটা এক্সপিরিয়েন্স করবে কিউই। কিন্তু আমি চাইছি কি কোনো ডেভিয়েশন হবে না, কোনো ডেভিয়েশন হবে না, দ্যাট মিনস দ্য টোটাল নেট ফোর্স উইল বি ইকুয়ালস টু কত? জিরো। নেট ফোর্স উইল বি জিরো। তার মানে ওই কিউ চার্জটার উপর যত রকমের ফোর্স কাজ করবে টোটাল শুড বি জিরো। আমরা এইভাবেও ভাবতে পারি যে স্যার এই ফোর্স আর এই ফোর্স যদি ইকুয়াল হয়ে যায় তাহলেও তো টোটাল ফোর্স জিরো হয়ে যাবে আলটিমেটলি বাই দ্য মিনস অফ ভেক্টর ল। তার মানে অনলি পসিবিলিটি এখানে আছে যে কোনো একটা পার্টিকেল যখন ডেভিয়েশন করবে না, ও বেঁকে যাবে না, কোনো একটা পার্টিকেল বেঁকে যাবে না, ডেভিয়েট করবে না, তার অনলি পসিবিলিটি কি হতে পারে স্যার? অনলি পসিবিলিটি হচ্ছে যখন কিউ ই শুড বি ইকুয়ালস টু কিউ ভি। এই কিউ ইটাকে আমরা বলবো ইলেকট্রিক লরেঞ্জ ফোর্স, দ্যাট ইজ কল্ড ইলেকট্রিক লরেঞ্জ ফোর্স। এটাকে বলবো আমরা ইলেকট্রিক লরেঞ্জ ফোর্স, আর এটাকে বলবো আমরা ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স। আমরা লরেঞ্জ ফোর্স সম্বন্ধে আগেই বলেছিলাম সম্ভবত। সো ইলেকট্রিক লরেঞ্জ ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক লরেঞ্জ ফোর্স, এই দুটো ফোর্স যখন সমান হবে তখনই পসিবল হবে যে সে কোনো রকম ডেভিয়েশন ছাড়া এগিয়ে যাবে। তো দ্যাট মিনস আমি যদি সেই ভেলোসিটিটা পেতে চাই, সো ভেলোসিটি শুড বি ইকুয়ালস টু কত? ই বাই বি। প্লিজ এটা রিমাইন্ড রাখবি, এখান থেকে কিন্তু প্রচুরবার এমসিকিউ পরীক্ষা বোর্ডে দিয়েছে, আমাদের এইচএস বহুতবার কোশ্চেন দিয়েছে এখান থেকে। এই ঘটনাটাকে বলা হয় বেগ ফিল্টার। এই কি লিখছি? বেগ ফিল্টার বা ভেলোসিটি ফিল্টার। ভেলোসিটি ফিল্টার কেন ভেলোসিটি ফিল্টার বললো? বিকজ দেখ সেই সমস্ত ভেলোসিটি এর মানে সেই সমস্ত ভেলোসিটি যুক্ত পার্টিকেল গুলো এর মধ্য দিয়ে যাবে যাদের এই শর্তটা পালন হবে, অর্থাৎ যে সমস্ত কেসে ই বাই বি ভি এর সাথে সমান হবে তারাই শুধুমাত্র এই দিক দিয়ে বেরোবে উইদাউট এনি ডেভিয়েশন। তাহলে এখানে আমি যদি সেই সমস্ত ভেলোসিটিকে বার করতে চাই যারা এরকম হবে, তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিওটা কি রাখতে হবে? ওর ভেলোসিটির সাথে সমান। এক্সাম্পল ধর এখানে অনেকগুলো ভেলোসিটি আসছে,
10⁵, 10⁶, 10�7, অনেক ভেলোসিটি আসছে, কিন্তু আমি চাইছি 10⁷ নেব। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এমন ভাবে চয়েস করবো যাতে তাদের রেশিওটা কত দাঁড়িয়ে যায় ওই ভেলোসিটির সাথে সমান। তাহলে বাকিগুলো সব ডেভিয়েট করে যাবে, শুধু ওই চার্জগুলো সুন্দর ঢুকে যাবে। তাহলে আমি ওখান থেকে শুধু চার্জগুলো ওইগুলো ঢুকে নিতে পারলাম, বাকিগুলোকে ফিল্টার করে দিতে পারলাম। তো দেখতে পাচ্ছ ইজিলি এটাকে কি করছে, ফিল্টার করছে, বলি এটাকে কি বলছি, ভেলোসিটি ফিল্টার। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তো ভেলোসিটি ফিল্টার কনসেপ্ট আই হোপ ক্লিয়ার করতে পারলাম। তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম যে সাইক্লোট্রন এবং সেই পার্টিকুলার ডেভিয়েশন। এখন আমরা পড়েছি অ্যাকর্ডিং টু দ্য ওরস্টেড যে কোনো একটা ইলেকট্রিক কারেন্টের নিচে যদি কোনো ম্যাগনেটকে রাখা হয় তাহলে সেই ম্যাগনেটটাকে ডেভিয়েট করে যায় বাই মিনস অফ নর্থ সাউথ এরকম কিছু। এবং আগের দিন আমরা বোধহয় অঙ্ক করেছিলাম এই রেসপেক্টে, 2-4টা প্রশ্ন ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, তৃতীয় গতিসূত্র অনুসারে, যদি তার ম্যাগনেটের উপর বল প্রয়োগ করে, দ্যাট মিনস ম্যাগনেটও কিন্তু তারের উপর বল প্রয়োগ করছে ভাই। এবং তার উদাহরণ আমরা এগুলোই পাচ্ছি যে কিউ, যেটা কিউ মিনস চার্জ। তাহলে একটা তারকে যদি আমি দেখি তো তারের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, চার্জই তো আছে, এবং সেই চার্জের ওপর ফোর্স কাজ করছে, মানে এই তারটার ওপর কাজ করছে। তবে তারটা সরে যাওয়ার কথা, আমরা এখন সেই ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করবো। তুমি বলবে স্যার বিকিউ ভি তো তার ফোর্সের ভ্যালু না, বিকিউ ভি চার্জের ভ্যালু, কিন্তু যখন চার্জটা মোশনে থাকবে দ্যাট মিনস তখন কারেন্ট আছে। কিন্তু আমরা ফোর্সের সাথে কারেন্টের কোনো রিলেশন এখনো পাইনি। দেখো ম্যাগনেটিক ফিল্ডের সাথে কারেন্টের রিলেশন তুমি পেয়ে গেছো, কি ছিল না, তো বায়োসাভার্ট ল, বি ইকুয়াল টু μ0/4π2I/r। যদি সার্কেল হয় μ0I/2r। আমরা এগুলো সব রিলেশন পেয়ে গেছি ম্যাগনেটিক ফিল্ড, বাট ফোর্সের সাথে মুভিং চার্জের পাইনি উইথ রেসপেক্ট টু টাইম। এগুলো মুভিং চার্জ ভিভেস নিয়ে ছুটছে, বাট আমি আয়ের সাথে চাইছি। সো আমি কোনো একটা জায়গায় কনসিডার করছি যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কনসিডার করো কোনো একটা জায়গায় কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, কিন্তু আমি সেটাকে কোথায় রেখেছি, আমি সেটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিয়েছি। মানে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, অলরেডি ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, কনসিডার করো কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এই ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। আমি কি করলাম, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমি এখানে ভরে দিলাম। এবার তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা কি করবে, ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর একটা ফোর্স কাজ করবে ভাই, সিম্পল। এবার আমি কি করছি, ছোট্ট একটা অংশ ধরে নিচ্ছি, দ্যাট ইজ কল্ড ডিএল ভেক্টর, এবং আমি কনসিডার করছি সেখানে ডিকিউ চার্জ যাচ্ছে ইন টাইম ডিটি। তাহলে লজিক্যালি যদি দেখি তাহলে এই ডিএলটাও তো ডিটি রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তার মানে এই অংশে যদি অ্যাঙ্গেলটা আমার থিটা হয় তাহলে ফোর্সের ভ্যালু কত হওয়া উচিত, না তো ফোর্সের ভ্যালু স্যার কিউ ভি ক্রস বি, এটাই হওয়া উচিত। কারণ আমরা এটা ম্যাগনেটিক লরেন্স ফোর্সে শিখেছি যে কোনো একটা চার্জের উপর, বিকজ এখানে তো চার্জ আছে, কত চার্জ আছে, ডিকিউ। তাহলে সরি আমি এখানে কি লিখবো, ডিকিউ ভেক্টর কেন, ডিকিউ ভি ক্রস বি, তাই না। এখন তো আমরা যেটা পেলাম ডিকিউ ভি ক্রস বি। এখন ভি মানে কি, না তো ভি মানে হয় কি, না তো স্যার ডিএক্স ডিটি হয়, মানে এক্স এর রেসপেক্টে টাইমের ডেরিভেটিভ করে তুমি ভেলোসিটি পাবা। তো এখানে তো ডিএলটাও চেঞ্জ হচ্ছে বিকজ অফ কি, ম্যাগনেটিক ফিল্ডের সাথে দেখো ডিএল এখান থেকে এইটুকু, এটা ডিএল এইটুকু, এটা ডিএল, তো ডিএল তো এভাবে চেঞ্জ হচ্ছে। তো টাইমের রেসপেক্টে যদি আমি এখানে ঘুরি তাহলে আমার তো ডিএলটাই চেঞ্জ হচ্ছে, তার মানে আমি এখান থেকে এত দূর গেলাম মানে তো ভেলোসিটি পাবো অবভিয়াসলি, বিকজ ডিএল ডিটির জন্য ভেলোসিটি পাবো। সেই কারণে আমি ভি ভেক্টরটাকে এইভাবে লিখছি যে ডিএল ভেক্টর ডিটি, আমি এভাবে লিখছি ক্রস বি, কিন্তু হ্যাঁ এটা ক্রস আছে। এবার ডিটি একটা স্কেলার কোয়ান্টিটি নিয়ে আমি ভেক্টরে রেখে বাইরে বার করে দিতে পারি, কেন, বিকজ এম অফ এ ক্রস বি দ্যাট অবভিয়াসলি মিনস এম এ ক্রস বি নাকি রে। আবার এটা মানে কি হয়, এ ক্রস কত হয়, এম বি নাকি, ক্রস প্রোডাক্ট তো এটা মেনেই চলে, কারণ এম গুণ করছো মানে ভাই তুমি এর ম্যাগনিটিউডের সাথে গুণ করছো, দ্যাট মিনস আলটিমেটলি একটা গুণ করলেই তোমার এম বেরিয়ে যাবে। সেই জন্য তাহলে আমি ডিটিটাকে এখানে ভাগ করেছি, দ্যাট মিনস ডিটিটা এর সাথেও ভাগ লিখতে পারবো, ডিটিটাকে এর সাথেও ভাগ লিখতে পারবো, ডিটিটাকে বাইরে বার করে এর সাথেও ভাগ লিখতে পারবো, এটা আমি বলছি। দ্যাট মিনস আমি এখানে কি লিখতে পারবো, ডিকিউ বাই ডিটি। এটা বার করতে পারলাম বিকজ অফ দ্য স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর আমি বার করতে পারতাম না, কারণ ও ভেক্টর ক্রসে ঢুকে যেত, বুঝতে পারলি ব্যাপারটা। এটা স্কেলার বলেই শুধু বার করতে পারলাম, ভেক্টর হলে আমি জীবনে বার করতে পারতাম না, কারণ ভেক্টরে ঢুকে থাকতো ক্রসে। তাহলে ডিএল ক্রস বি। আর ডিকিউ ডিটি মানে আমরা জানি কত, আই। এটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে আমার ফোর্সের সাথে আই এর রিলেশন দরকার। তাহলে বেসিক্যালি এফ ভেক্টর শুড বি ইকুয়াল টু কত চলে এলো, ডিএল ক্রস বি ভেক্টর। এবং এর যদি ম্যাগনিটিউড বার করি তাহলে ক্রসের ম্যাগনিটিউড যা হয় তাহলে কত হবে, আই বি ডিএল লিখলাম
পরে লিখলাম সাইন থিটা। ম্যাগনিটিউড সেজন্য লিখতে পারলাম আমরা। তার মানে অ্যাকচুয়ালি যে ফোর্সের ভ্যালু এলো আমরা এটাকে ডিএফ লিখছি, হ্যাঁ ছোট যেহেতু ডিএল আছে বলে ডিএফ লিখছি। ডিএফ লিখো, ডিএফ ডিএফ শুড বি ইকুয়াল টু কত হলো স্যার, বি আই সাইন থিটা অফ ডিএল নাকি রে, এটাই তো হবে বি আই সাইন থিটা অফ ডিএল। এবার যদি টোটাল ফোর্স বার করতে চাইতাম তাহলে কি করতে হতো, অবভিয়াসলি আমাকে ইন্টিগ্রেট করতে হতো। সো টোটাল ফোর্স বার করতে গেলে আমাকে কি করতে হতো, ইন্টিগ্রেট। এবার কারেন্ট আর ইন্টিগ্রেট করবো, ডিএল আর ইন্টিগ্রেট করবো না। তো বেসিক্যালি কত পড়ে থাকতো, বি আই সাইন থিটা অফ ইন্টিগ্রেশন অফ ডিএল। এবার সাইন থিটাটাকে ভেতরে ভরে রাখাটা সুবিধা, কারণ থিটা তোমার চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ সেজন্য আমি যুক্তি দেবো যে সাইন থিটা তুমি ভেতরে ভরে রাখো, তাহলে আইডিয়াল সাইন থিটা ক্লিয়ার। আর যদি আমি ম্যাক্সিমাম ফোর্স বার করতে চাইতাম তখন থিটা ভ্যালু কত হয়ে যেত বলো তো, 90 ডিগ্রি। ম্যাক্সিমাম ফোর্স বা থিটা যদি 90 ডিগ্রিতে পাঠাতাম তাহলে যদি তখন হতো তাহলে কি হতো, এটা লেন্থ ধরো 0 থেকে এল, তাহলে এফ এর ভ্যালু কত হতো না, তো স্যার এফ এর ভ্যালু হয়ে যেত বি আই সাইন থিটা, বাদ দিয়ে দাও, ডিএল হয়ে গেল কত এল, তাহলে এফ সমান বিল, এটা হচ্ছে সেই ফর্মুলাটা বি আই এল বিল, ঠিক আছে বিল। তাহলে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি তাহলে তার উপর যে পরিমাণ ফোর্স কাজ করবে দ্যাট ইজ কল্ড বিআইএল বিল। ওকে, এবার তাহলে আমরা এটা বুঝলাম ম্যাগনেটিক ফিল্ডে কোনো কিছু একটা রাখলে পরে কাজ করবে, এবং এটা সবথেকে ভালো ডেমনস্ট্রেট করা যায় বাই লেফট হ্যান্ড রুল ফ্লেমিং এর, লাইক বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা পড়েছো তোমরা, যে এটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করলে পরে, এবং এইদিকে যদি চার্জের গতি দ্যাট মিনস কারেন্ট, চার্জের গতি মানে দ্যাট মিনস কারেন্ট, কারেন্ট যদি এদিকে ফ্লো করে, যেটা আমরা আগেও বলেছি বারবার একই জিনিস, তাহলে এটা হবে সেই ডাইরেকশন যেদিকে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা সরে যাবে, এটা হবে সেই ডিরেকশনটা। তাহলে এটা হচ্ছে সেই গল্পটা যে যেখানে আমরা এটা পেলাম। এখন যদি আমরা এখানে দেখি তাহলে কারেন্ট ধরো এইখানে ওপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে কারেন্ট তো নিচে যাবে, তাহলে ফোর্সের ডাইরেকশন এসে একই দিকে হবে না নাকি, কারণ কারেন্ট ভ্যারি করলে ফোর্স ভ্যারি করবে, এটা ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড বাদ দাও, ম্যাগনেটিক ফিল্ড এটা ফোর্স, আর এটা কি হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট যদি ওপরে হয় ফোর্সের দিকে কাজ করলে, কারেন্ট নিচে গেলে ফোর্স তো নিচে কাজ করবে ভাই, সিম্পল কথা, বুঝতে পারছি না ব্যাপারটা, ভালো করে বলছো। যদি আমি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করি, কারেন্ট এদিকে যাচ্ছে স্যার ফোর্স এদিকে, আচ্ছা কারেন্ট নিচে যাচ্ছে ফোর্স কোন দিকে হয়ে গেল, এদিকে হয়ে গেল, দ্যাট মিনস হ্যাঁ শুভম যাবো, আমি পড়িয়ে যাচ্ছি আমি 9:30 থেকে, হ্যাঁ ঠিক আছে ওকে। তাহলে বেসিক্যালি হচ্ছে কি আমরা দেখছি এরকম সিচুয়েশন, তা আমরা এটা যেহেতু অ্যাসিমেট্রিক বডি আমরা এটাকে সিমেট্রিক বডি চয়েস করছি, হ্যাঁ সিমেট্রিক বডি। তো সিমেট্রিক বডি নেওয়ার জন্য আমি কি করলাম, একটা যে কোনো আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার আমরা একটা লুপ চয়েস করলাম। তো ধরো একটা রেক্ট্যাঙ্গুলার লুপ চয়েস করেছি, একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আছে, এই রেক্ট্যাঙ্গুলার লুপের সঙ্গে কি হচ্ছে, এইদিকে ম্যাগনেটিক ফিল্ডটা ধরো কাজ করছে, কনসিডার করো এইদিকে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে। তাহলে আমরা যদি দেখি এরিয়ার ডাইরেকশন এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তারপরে থিটা 90 ডিগ্রি, তার মানে ডিএল এর ডাইরেকশনের সাথে এর ডাইরেকশন, দেখো এই ডিএল ভালো করে বোঝ, তার মানে এই দিকের ডিএল কারেন্টের ডাইরেকশন দিয়ে দেখ, কারেন্টের দিকে যাচ্ছে, এই এবার দেখ ফোর্স মানে কত স্যার, বিআইএল সাইন থিটা। তো যখন এই ডাইরেকশনের আমি কারেন্টটাকে চয়েস করব তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে মানে ডিএল এর ডাইরেকশন এদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে, তাহলে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, তাহলে এখানে আমি ম্যাক্সিমাম ফোর্স পাবো, আবার এখানেও ম্যাক্সিমাম ফোর্স পাবো। কিন্তু দেখ এই দুটোর জায়গায় কি হচ্ছে বলতো, এই দুটো জায়গায় দেখ কারেন্টের ডাইরেকশন মানে ডিএল এর ডাইরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সেম, এখানেও দেখ সেম। সো এই দুটো জায়গায় থিটা কি হয়ে যাবে 0 ডিগ্রি। সো এই দুটো জায়গায় কোনো রকমের ফোর্স কাজ করবে না, ফোর্স অনলি এই দুটো জায়গায় কাজ করবে। ভালো করে বলছি কেন বললাম, কারণ দেখ ফোর্সের ভ্যালু কি হয় বিআইএল সাইন থিটা। তো যখন আমি ডিএল এর সাথে না ডিএলটা এদিকে কাজ করছে, কেন স্যার কারেন্ট তো এদিকে কাজ করছে, তো কারেন্টের দিকে কাজ করছে মানে ডিএল এর দিকে কাজ করছে, আর ম্যাগনেটিক ফিল্ডের দিকে কাজ করছে, তাহলে অবভিয়াসলি স্যার 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে এখানে কাজ করবে। আবার 90 ডিগ্রি না হলেও থিটা অ্যাঙ্গেল ধরো আছে তাও তো কাজ করবে, কিন্তু এইটা কাজ করছে না বিকজ দে আর প্যারালাল। আমি এমন ভাবেই চয়েস করছি যেটা প্যারালালই আছে, আমি চাইছি না যে এটা কাজ করুক এই জায়গাটায়। তাহলে যদি এরা প্যারালাল থাকে উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড তাহলে এদের মধ্যে কোনো ফোর্স কাজ করবে না বিকজ থিটা উইল বি 0 হিয়ার। তাহলে এখানে ম্যাক্সিমাম যে ফোর্সটা কাজ করবে যদি করে সেটা নিশ্চয়ই বিল সাইন থিটা হবে না, কি হবে শুধুমাত্র বিল হবে। আর আমি ধরে নিচ্ছি এখানকার লেংথ কত, ধরে নিচ্ছি লেংথ হচ্ছে এল আর ডিস্টেন্স হচ্ছে বি। এবার অ্যাকর্ডিং টু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যদি দেখি তাহলে স্যার কারেন্ট ওপরে কাজ করছে,
তাহলে কারেন্ট যদি উপরে কাজ করে আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করে, তাহলে দেখো এই দিক বরাবর কাজ করবে নাকি রে, এদিক বরাবর। তাহলে এইখানটাতে ফোর্স আপওয়ার্ড কাজ করছে, তাহলে স্যার এখানে ফোর্সটা কাজ করছে আপওয়ার্ড, তাহলে এখানে ফোর্স আপওয়ার্ড মানে এখানে কি হবে বলতো, ডাউনওয়ার্ড কাজ করবে। তার মানে এই জায়গাটায় ফোর্স কাজ করছে উপরের দিকে, এখানে কাজ করছে ডাউনের দিকে। মানে এইরকম সিচুয়েশন দাঁড়ালো লাইক দিস, যে একটা আমি প্লেট নিয়েছি, প্লেটের এখানে উপরে কাজ করছে, এখানে নিচে, তার প্লেটটা কি অ্যাকচুয়ালি এরকম ভাবে ঘুরবে, তো এখানে একটা টর্ক ক্রিয়েট হবে, কারণ ঘোরার জন্য টর্ক দরকার। তাহলে এখানে আমি একটা টর্ক পাবো, আমি সেই টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাইছি, হোয়াট ইজ দ্য টর্ক। তো কোনো একটা কুণ্ডলীকে বা কোনো একটা কয়েলকে যদি আমরা এইভাবে রাখি, তাহলে আমরা এখনো পর্যন্ত বুঝলাম যে সেখানে একটা টর্ক ক্রিয়েট হয়, অবভিয়াসলি সেই টর্কটা কাজ হবে। এবং টর্কের ভ্যালু কত, তো টর্কের ভ্যালু কত হয়, সো টর্ক শুড বি ইকুয়াল টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিরেকশন, নাকি রে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস, বিটুইন টু ফোর্সেস, তাই হয়। তাহলে ফোর্সের ভ্যালু কত স্যার, ফোর্সের ভ্যালু তো বিল, অবভিয়াসলি আমি বললাম ফোর্স বিল কাজ করবে, এখানে বিআইএল এখন দেখালাম সেটা। আর এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স অবভিয়াসলি সেই ব্রেডটা বি, তাহলে অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বি। দেখ এখান থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা, এইটাই পারপেন্ডিকুলার ডিসটেন্স নাকি বি। তাহলে এল ইনটু বি এটা মানে কি এরিয়া, কেন, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো এল ইনটু বি দ্যাট মিন্স এটা হচ্ছে কত এরিয়া। সেই জন্য এখানে কি লিখতে পারবো আমরা, যে টাউ ইকুয়াল টু, এটা যদি এ দিয়ে লিখি তাহলে বি আই এ বিয়া, সো টর্ক শুড বি ইকুয়াল টু বিয়া। এবার ধর এখানে, ঠিক আছে আরো ভালো নাম বলছি, ধর এখানে এন নাম্বার অফ টার্নস আছে, তাহলে এন যদি টার্ন হয় তাহলে কারেন্টও এন গুণ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি টর্কটা কত হবে তাহলে বি আই এন এ, বি না, হ্যাঁ, সো টর্ক শুড বি ইকুয়ালস টু বি না, টর্ক শুড বি ইকুয়াল টু বি না। এবার দেখো টর্ক তো ভেক্টর কোয়ান্টিটি ভাই, টর্ক ভেক্টর কোয়ান্টিটি। এবার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এরিয়া ভেক্টর, কারেন্ট আর এন দুটো স্কেলার। সো এর ভেক্টর রুলসটা বা ভেক্টর ফর্মটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ এসছে। কি হবে তাহলে, না তো এই দুটোকে বাইরে বার করে দাও, এন আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মাথায় রাখবি যে উল্টো হয়ে যায় সবসময়, ম্যাক্সিমাম কেসে উল্টো করে দিস, এটা উল্টো করিস না, এ ক্রস বি হয়। সো এন আই এ ক্রস বি দ্যাট ইজ ইয়োর টর্কের ভেক্টর ফর্ম, ওটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু ফোর্সেস। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো সিচুয়েশন যেখানে আমরা টর্ক পেলাম। তাহলে আজকে আমরা মোটামুটি সাইক্লোট্রনটা বোঝালাম, এবং আমরা এখানে দেখালাম যে লোকাস বা ট্রাজেক্টরি অফ এ পার্টিকেল কেমন হয় যখন তাকে আমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেবো। এবং আমরা সবথেকে ইম্পর্টেন্ট দুটো প্রমাণ এখানে করলাম, এফ সমান বিল সাইন থিটা, এবং আমরা দেখালাম টর্কের ভ্যালু কত হয়। টর্কটা কিন্তু খুব দরকার, পরে বোঝাচ্ছি কখন দরকার। এখন আমরা যদি এখানে দেখি যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কোন একটা জায়গায় কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখলাম, কনসিডার করো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। এবার এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে। ডাইরেকশনটা কেমন হবে, ডাইরেকশন তুমি অবভিয়াসলি জানো, এদিক বরাবর কাজ করবে, মানে এখানে ডাইরেকশনটা হবে আপওয়ার্ড, আবার এখানে কি হবে ডাউনওয়ার্ড। বুঝতে পারছিস তো ব্যাপারটা, এদিক ওদিক। দেখ এখানে আপওয়ার্ড মানে কি, এই তো, কারণ ম্যাগনেটিক ফিল্ড বার করার নিয়মটা শিখেছিলাম তো এই। তাহলে এখানে আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সটার্নাল দিয়েছিলাম সেটা যদি সবসময় চুম্বক দিয়ে না দিই, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়েও তো দেওয়া যায়। এবার তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেছে, ওকে ভেরি গুড। এখন যদি আমি আরো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে সেম ডাইরেকশনেই পাঠাই, তাহলে এ তো এর উপর ফোর্স বা বল প্রয়োগ করবে, আবার এও এর উপর বল প্রয়োগ করবে, দুজনের উপর বল প্রয়োগ করবে। এবার বলটা কেমন হবে, অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ, এটাই নিয়ে আলোচনা হবে। তো আচ্ছা প্রথমত দেখি যে এখান থেকে এখানে গেলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে, তাহলে স্যার অবভিয়াসলি এখান থেকে এখানে ম্যাগনেটিক ফিল্ডে দিয়ে কাজ করছে। আর এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, না তো ম্যাগনেটিক ফিল্ড তো এদিকে যাচ্ছে, তাহলে এইদিকে যদি যাই তাহলে এটা ওইদিকে ঘুরবো। তাহলে দেখো এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই জায়গাটায় আপওয়ার্ড, আর এর জন্য কি করছে এখানে ডাউনওয়ার্ড। এটা বোঝার চেষ্টা করো, তাই না? তাহলে এর জন্য এখানে আপওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, আর এর জন্য এখানে কি হচ্ছে ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ডাইরেকশন কাজ করছে। এখন তাহলে ফোর্সের ভ্যালু বার করতে গেলে আমাকে কি লাগবে, এই জিনিসটা লাগবে। দেখো দুটো তো এটা সেম, দুটো তো কারেন্ট ক্যারিং ডিরেকশন সেম, তো এটা নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, ভাবার দরকার আছে এইটা আর এইটা নিয়ে। তাহলে এটাকে নিয়ে আমি এইভাবে ভাবতে পারি। তাহলে এখানে আমার কি হচ্ছে, ফোর্স কোন দিকে কাজ করবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এইদিকে। তাহলে যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করে তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, এইদিকে, তাই না? কারণ এখানে তো আপওয়ার্ড ছিল, আর এখানে ডাউনওয়ার্ড, কোন দিকে কাজ করবে, এদিকে। তারপরে দুটো ফোর্স কোন দিকে কাজ করছে, একে অপরের দিকে।
তাহলে দুটো ফোর্স একে অপরের দিকে কাজ করে, দ্যাট মিনস সেখানে কি ফোর্স কাজ করবে? অ্যাকচুয়ালি অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। সেই কারণে যখন দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সেম ডাইরেকশনে কারেন্ট পাঠাবে, তারা পরস্পরকে কি করবে? অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করবে, দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। এবং সেই অ্যাট্রাকটিভ ফোর্সের ভ্যালু কত হবে সেটা আমরা এখনই পড়ে নিয়েছি। আমি কি এটা বোঝাতে পারলাম কেন অ্যাট্রাক্ট করবে? তো পুরো একদম একদম সহজ, এমন কঠিন কিছুই নাই, খালি ডাইরেকশন যদি জানতে পারিস তাহলে হয়ে যাবে। তো কাজ করলো। এবার ফোর্স কত হয় না, তো স্যার এর কারেন্ট ধরুন I1, এর কারেন্ট I2। আচ্ছা একে যে ফোর্স দেবে ভাই, এও তাকে সেমি ফোর্স দেবে যদি তাদের ডিস্টেন্সটা আর হয়, সেম ফোর্সই দেবে। কারণ নিউটন থার্ড ল না, এদিকে টানবে ওইদিকে টানবে, ডাইরেকশন তো অপোজিট হয়ে গেল। তো যে ফোর্সটা কাজ করবে সেটা কত হবে স্যার না, তো BIL নাকি BIL, এই ফোর্সটা এর উপর অ্যাট্রাকটিভ ফোর্স হিসেবে কাজ করবে, তাই না? এইটা হচ্ছে কাজ করবে। এবার ম্যাগনেটিক ফিল্ড কত স্যার? তাহলে ধর এটা 1 নাম্বার আছে তার, ভালো করে বোঝ, এর ম্যাগনেটিক ফিল্ড, তাহলে এখানে যে আইটা হবে সেটা কত হবে বলতো? 2, কারণ 2 এর উপর কাজ করবে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এটা যদি 1 নাম্বারের ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে আইটা নিশ্চয়ই 2 হবে, কারণ এ বেটা এর উপর ফোর্স দেবে। এবার এটা ধর অসীম লেন্থ আছে, তাহলে অসীম লেন্থ যদি হয়ে যায় তাহলে অসীমের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা আমরা জানি কত বলতো? বি বল সুকৃতি। একটা ইনফাইনাইট তারের জন্য আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হয়? μ0/4π, তারপর 2I, মনে পড়ছে না? বাই কত? আর, মনে পড়ছে? এবার 2I হয়, কিন্তু এখানে I এর জন্য কি হবে? I1। এটা মনে রাখতে পারে, বায়ো সকেট লো বাবা, 2I1/R, কিন্তু তার সাথে আবার I2 গুণ হবে এবং তার সাথে L গুণ হবে। আমি Lটাকে চাইছি না রাখতে, সেজন্য এই ফোর্সটা একটা নতুন নাম দিয়ে দেবো, কি না, তো ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থে, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে। আচ্ছা কেন হঠাৎ প্রতি একক দৈর্ঘ্য নিলেন স্যার? কারণ তারগুলো না অসীম দৈর্ঘ্যের, তো অসীম দৈর্ঘ্য নেওয়ার জন্য আমার যতটা দৈর্ঘ্য নেবে তত দিয়ে গুণ করে দেবো। ব্যাপারটা বুঝাতে পারছিস তো? অসীম দৈর্ঘ্যের তো, সেই জন্য আমাকে যতটা দৈর্ঘ্য বলবে ততটা দৈর্ঘ্য গুণ করে দেবো, ততটা দৈর্ঘ্য কাজ করছে ফোর্স। সেই জন্য আমরা পার ইউনিট লেন্থে নিচ্ছি ফোর্সটা, এবং সেই ফোর্সটার ভ্যালু কত হবে স্যার? μ0/4π, না তো 2I1I2 বাই কত হয়ে যাবে? এটা কাজ করবে। ক্লিয়ার? তাহলে দুটো যদি সেম ডাইরেকশনে কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। আবার দুটো যদি অপোজিট ডাইরেকশনে কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে কি করবে? রিপেল করবে। অবভিয়াসলি স্যার, ডাইরেকশন উল্টো হয়ে যাবে, তাহলে রিপেল করবে। রিপেলটাও সেম ফোর্সেই কাজ করবে না? সেম ফোর্স, কারণ সবই তো একই, শুধু ডাইরেকশন আলাদা হয়ে যাচ্ছে। সেজন্য এটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। সো পরস্পরকে বিকর্ষণ করবে। এখন অনেক সময় কি হয়, কারেন্ট এইভাবে না আসে না, তির্যক ভাবে আসে। ধরো কোন একটা পয়েন্টে কারেন্ট কি করছে? এইভাবে আসছে, মানে এত আসেনি, আর এই দিক দিয়ে আসছে, এরকম ভাবে হতে পারে। দুটো ডাইরেকশন সেম, আচ্ছা সেম অ্যাপ্লাই হিয়ার, যদি ডাইরেকশন সেম হয় অ্যাট্রাক্টই করবে, ঠিক আছে? ডাইরেকশন যদি সেম হয় অ্যাট্রাক্ট করবে। আবার যদি এরকম হয়, ভাব যে একটা কারেন্ট ঢুকছে আর একটা বের হচ্ছে, দ্যাট মিনস অপোজিট হয়ে গেছে, তারা কি করবে? পরস্পর রিপেল করে দেবে। সেম অ্যাপ্লাইজ হিয়ার অলসো। সো তোদের বই দেখবি এই 4টে পয়েন্ট দেওয়া আছে। এগুলো কি হবে তো অনেক সময় এমসিকিউ আকারে চলে আসে, যদি সহজ কোশ্চেন একটু করতে চাই, যে তোকে ডাইরেকশন দিয়ে দিল দুটো তারের এরকম ভাবে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে বা তাদের মধ্যে যে বলটা হবে সেটা কেমন হবে বা কোন দিকে কাজ করবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, এরকম ভাবে ডাইরেকশন দিতে পারে, যেটা আমরা আগের দিনও দেখেছি এরকম টাইপের প্রশ্ন। তো এখান থেকে কিন্তু সেই কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। তো এই কোশ্চেনগুলো কিন্তু একটু ভেবে করবো, খালি শুধু আমরা মনে রাখবো এই হাতটা মনে রাখলে মোটামুটি এইগুলো কোশ্চেন সব ডাইরেকশন ম্যাটার করে যাবে। এত পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? তো ইলেকট্রোম্যাগনেটিজম আমরা থিওরি পার্টটা মোটামুটি কমপ্লিট করলাম। এখন এর ব্যবহার কোথায়? হোয়ার ইজ দ্য ইউজ? দেখো ইলেকট্রোম্যাগনেট অনেক জায়গায় ইউজ হয়। সব থেকে বেশি ইউজ করা হয় কোন কোন জায়গায়? না তো আমরা ইলেকট্রোম্যাগনেট ইউজ করি সব থেকে বেশি ক্রেনে, কোনো কিছুকে তুলতে। কোথায়? না তো আমার ইলেকট্রোম্যাগনেট কোনো একটা ভারী লোহার বস্তুকে তুলতে গেলে আমরা ইনস্ট্যান্টলি ম্যাগনেট তৈরি করলাম, বস্তুটাকে তুলে নিলাম, যেখানে ফেলবো ম্যাগনেট বন্ধ করে দিলাম, পড়ে গেল। আর কোথায় ইউজ করতে পারি? আমাদের বাড়িতে যে কলিং বেল আছে সেখানে ইলেকট্রোম্যাগনেট ইউজ করা হয়। কিন্তু কিছু যন্ত্র মেজার বা কোনো ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট বানাতেও ইলেকট্রোম্যাগনেট কাজে লাগে। এই ইলেকট্রোম্যাগনেটিজমের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা প্রবাহ বা বিভব প্রভেদ, কারেন্ট অর পোটেনশিয়াল ডিফারেন্স দুটোকে মেজার করতে পারি, যার নাম হচ্ছে গ্যালভানোমিটার। আমরা গ্যালভানোমিটার বানাতে পারি উইথ দ্য হেল্প অফ দিস, যা এতক্ষণ ধরে শিখলাম। এখন গ্যালভানোমিটার দু রকমের হয়, একটা হচ্ছে চলচুম্বক মুভিং ম্যাগনেট, আর একটা হচ্ছে চলকুণ্ডলী মুভিং কয়েল। দু রকমের গ্যালভানোমিটার হয়। তো
তো আমাদের ক্ষেত্রে এইরকম দু রকমের গ্যালভানোমিটার কনসেপ্টটা একটু পড়তে হবে, কিরকম কি কাজ করে, জাস্ট এইটুকুই। এর ডিটেল আমাদের নেই বেশি, হ্যাঁ ডিটেল নেই বেশি। তো ডিটেলটা আমি একটু বোঝাচ্ছি, চেষ্টা করবো বোঝার। তো প্রথমে আমাদের যেটা আছে দেওয়া, অনেক রকম গ্যালভানোমিটার হয়, যেমন ধরো টেবিল গ্যালভানোমিটার হয়, ট্যানজেন্ট গ্যালভানোমিটার হয়, ঠিক আছে, তোমার ডি আর্সোভানালের হয়, এরকম অনেক গ্যালভানোমিটার হয়। আমাদের যেটা আছে প্রথমে তোমার হচ্ছে চলো কুণ্ডলী গ্যালভানোমিটার, তার প্রথমটাই হচ্ছে কি ডি আর্সোনাভালের তোমার হচ্ছে গ্যালভানোমিটার। ডি আর্সোনাভালটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো কি করা হয়, পুরো ইলেকট্রোম্যাগনেটিজমকে এখানে কাজে লাগানো হয়, ভালো করে বুঝবে। তো আমরা কি করছি যে কোনো একটা কুণ্ডলী নিচ্ছি, তো আমরা লজিক্যালি কি করলাম, একটা চুম্বক নিলাম নর্থ সাউথ পোল বিশিষ্ট, একটা চুম্বক নিয়েছি নর্থ সাউথের আছে, এবং আমরা কি করছি এই জায়গাটা একটা কয়েল তৈরি করব। তো এখানে একটা কয়েল, কিছুর ওপর একটা কয়েল বসিয়েছি, এখানে একটা কয়েল লাগিয়েছি, সামহাও কিছু একটা কয়েল দিয়েছি, এবং কয়েলে অনেক রকম পার্ট দিয়েছি, এবং এই কয়েলের মধ্য দিয়ে কি যাবে বলতো, কারেন্ট যাবে। এবং এই কয়েলটাকে আমি এখানে এমন ভাবে টাঙিয়ে রেখেছি যে কয়েলটা এরকম ভাবে মুভ করতে পারে। আচ্ছা কয়েলটা কেন মুভ করবে কারেন্ট পাঠালে, বিকজ অফ দ্য টর্ক। হ্যাঁ না বলো, বিকজ অফ দ্য টর্ক, ঘুরবে। কারণ এখানে যখন আমি কারেন্ট পাঠাবো করে, তখন কি হবে, এখানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার উপর একটা টর্ক কাজ করবে এবং ঘুরে যাবে। তার মানে এখানকার মিররটাও কিন্তু ঘুরবে, মিরর গল্পটা শুনি। তো নর্মালি আমি এই মিররে একটা লাইট পাঠিয়েছি, তাহলে লাইটের জন্য রিফ্লেকশন হবে মিররে। তো কোনো না কোনো জায়গায় একটা মিরর আছে, কোনো এক জায়গায় একটা মিরর আছে, এবং মিররে ধরো আমি সামহাউ থিটা অ্যাঙ্গেলে লাইট পাঠিয়েছি, তো অবভিয়াসলি স্যার ও থিটা অ্যাঙ্গেলেই যাবে, এই থিটা অ্যাঙ্গেলে যাবে। কিন্তু যখন আমি এর মধ্যে কারেন্ট পাঠাবো, তো এ যদি এরকম আরো থিটা অ্যাঙ্গেলে ঘুরে, মিররটা এবার থিটা অ্যাঙ্গেলে ঘুরছে, এ তো লাইট ঠিকই আছে, লাইটে তো কোনো চিন্তা নাই, কিন্তু মিরর যখন থিটা অ্যাঙ্গেলে হালকা ঘুরে যাবে, মিররটা এবার থিটা অ্যাঙ্গেলে ঘুরছে, তখন এটা আরো থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, 2 থিটা, তাই না? কারণ এ তো থিটা ঘুরে যাচ্ছে, তাহলে এও ঘুরবে এরকম ভাবে, টিল্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমাকে যদি দেখা হয় যে টর্কটা বা এই জায়গাটায় কত অ্যাঙ্গেলে ঘুরলো, তাহলে অটোমেটিক্যালি মিরর তার ডাবল অ্যাঙ্গেলে ঘুরবে। এক্সাম্পল দিচ্ছি, ধরো এখানে মুভিং কয়েল যেটা আছে সেটা এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলো, তাহলে মিররের জন্য সে ঘুরে যাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা এখন এটা 15 ডিগ্রি মানে জানি এটা 30 ডিগ্রি, মানে এটা থিটা, মানে এটা কত হচ্ছে 2 থিটা। আচ্ছা এই ডিস্টেন্সটা কত, মিরর থেকে যেটা রিফ্লেকশন পড়ছে সেটাকে ধরছি ক্যাপিটাল ডি, আর এই ডিস্টেন্সটাকে কত ধরছি আমরা 2d বা ডি, ধরো ডি ধরতে পারো, হোয়াটএভার ডি হোক। তাহলে বেসিক্যালি আমরা যদি এখন tan 2 থিটা চয়েস করি, tan থিটা মানে tan 2 থিটা অ্যাকচুয়ালি, তাহলে লম্ব বাই ভূমি ডি বাই ক্যাপিটাল ডি। এবার যেহেতু এটা মানে এক্সপেরিমেন্টেড, যে আমি এখান থেকে ডি ডিস্টেন্সটাও জানি, ডি ডিস্টেন্স জানি, আর থিটাটা আমি এখান থেকে তাহলে বার করতে পারবো। আমরা যদি ডি জানি তাহলে থিটা বেরিয়ে যাবে, আবার যদি থিটা জানতে পারি কত অ্যাঙ্গেলে ঘুরছে বাই মিনস অফ, তাহলে ডি বার করতে পারবো। তাহলে এটা কোথায় কাজে লাগাতে পারবো, নেক্সট ক্ষেত্রে। কোথায় না, তো যখন কোন একটা পার্টিকেল এভাবে ঘুরছে, দ্যাট মিনস তার টর্ক কাজ করছে। আর টর্কের ফর্মুলা কত ভাই, টর্ক মানে হচ্ছে কত, বিনা, নাকি রে, বিনা, টর্ক মানে হচ্ছে বিনা। তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার অফ টার্ন এন জানবো, আর কত ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে ক্রিয়েট হচ্ছে, যে চুম্বকটা, সেটা আমাদেরকে জানতে হবে, নাহলে পারবো না। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা জানবো, তাহলে সেখান থেকে কারেন্টটাকে বার করতে পারবো আর একটা মেথডে। কি করে, আচ্ছা ধরো এর বদলে আমরা কি করছি, এই জায়গাটা একটা স্প্রিং লাগাচ্ছি, এটা একরকম মেথড। আর একটা মেথড দেখাচ্ছি, কিরকম হতে পারে, ধরো এখানে একটা কোন একটা স্প্রিং লাগানো আছে, দিয়ে একটা কুণ্ডলীকে বসিয়ে রেখেছি, এখানে একটা কুণ্ডলী, ভারী কুণ্ডলী আছে, কিছু কুণ্ডলী, এগেইন সেম ম্যাগনেট আছে, কম্পেয়ার করো দুটোকে তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে, আর এখানে এরকম ভাবে দিয়েছি, এই দুটো, এইগুলো হচ্ছে ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি। হ্যাঁ, কেন ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি, এগুলো এমনিতে রিজিড, আর তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারে, কারেন্ট ফ্লো করতে পারে। এবার এখানে কি করেছি, এরকম কাটা দিয়ে দিয়েছি, কাটা দেওয়া আছে। এবার যখন এখানে কারেন্ট দিচ্ছি না, এটা ঘুরে যাচ্ছে, কেন ঘুরছে, বিকজ অফ দ্য টর্ক। আচ্ছা এখানে টর্ক কত কাজ করছে, এই টর্কটাই তো কাজ করছে, বিনা। তাহলে যে আমরা এই সিচুয়েশনে ভাবি আর রিয়ালাইজ ভালো করতে পারবো, যে এখানে যে টর্কটা কাজ করছে, দ্যাট ইজ টর্ক ইকুয়ালস টু বিনা। আবার কোন একটা ভারী তার, ধরো কোন একটা জায়গায় ভারী মোটা তার আছে, রিজিডলি ফিক্সড,
এবার আমি এর তলটাকে না এমনি করে মোচড় দিচ্ছি, এটাকে বলা হয় টরসন, TORSION, টরসন। আমি টরসন দিচ্ছি, তাহলে যখন এরকম মোচড় দিচ্ছি না, তাহলে এখানেও তো টর্ক ক্রিয়েট হবে, তাহলে এখানেও একটা টর্ক ক্রিয়েট হচ্ছে। দেখা গেছে সেই টর্কটা কি না, তো একে কত অ্যাঙ্গেলে মোচড় দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে, দ্যাট ইজ কল্ড থিটা, এবং সেই টর্কটা ইজ প্রপোর্শনাল টু থিটা। এবং এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসতে পারে, দ্যাট ইজ থিটা। সিটা ডিপেন্ড করছে কোন ম্যাটেরিয়াল আছে, কি কি ফিজিক্যাল তার মধ্যে কন্ডিশন রয়েছে তার উপর ডিপেন্ড করবে। তো যদি এই টর্ক আর এই টর্ক সেম হয়, কারণ এখানেও তো এরকমই কি সিচুয়েশন ঘটছে, তাহলে বি না শুড বি ইকুয়াল টু কত, সি থিটা। তাহলে এখান থেকে আমি যদি ওই থিটাটা জানতে পারি কত অ্যাঙ্গেলে ঘুরছে, ফ্রম দিস অবভিয়াসলি আমি এখানে একটা মিরর লাগাতে পারি। তাহলে পরে দেখ আই শুড বি ইকুয়াল টু কত না, তো সি বাই বি এন এ, সি থিটা বাই বি এন এ ইন্টু কত, কি বার করতেছি আমি, আই ইকুয়াল টু সি থিটা বাই বি এন এ, তাই না? তাহলে বেসিক্যালি আমরা এখান থেকে আই এর ভ্যালুটা বার করে নিতে পারবো। সো উই ক্যান ক্যালকুলেট আই ফ্রম দিস, এখান থেকে আমরা ইজিলি আই বার করে দিতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আইটাকে বার করা হয়। তোদের বই দেখবি পেজ নাম্বার আমার হয়তো মিলবে না তোদের সাথে, ঠিক আছে, দেওয়া আছে। এবার থিটাটাকে আমি এখানে চেঞ্জ করতে পারবো না, অবভিয়াসলি পারবো। থিটা মানে কত হবে, tan টু থিটা, tan টু থিটা মানে 2 থিটা, বুঝতে পারলাম না? tan টু থিটা মানে তো 2 থিটা, ছোট হলে পরে, কারণ থিটা খুব বড় হবে না অবভিয়াসলি। তাহলে থিটা মানে অ্যাকচুয়ালি কত হয়, d/2d, এই ভ্যালু এখানে বসিয়ে দিতে পারিস, দিয়ে তারপর যেমন যা করতে পারি। তো আমরা এগুলো ইউজ করতে পারবো ইজিলি, কিন্তু এগুলো আগে ছিল আমাদের। আচ্ছা, এটা কেন আস্তে আস্তে লোপ পেয়ে গেল, এটা ইউজ কেন হয় না বলতো? আরে ভাই, যুগ ডিজিটালাইজড হয়ে যাচ্ছে না, কেন আমি এই প্রসেসে মাপবো যখন আমার কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে? আমরা এর ওয়ার্কিং প্রিন্সিপালটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এটা করে আমি এটা করতে পারবো, ইয়েস উই ক্যান ডু। আমরা একটা যন্ত্রপাতি মানে এটা বানিয়েছে যখন, তখন কিন্তু ডিজিটাল যুগ ছিল না, তখন কিন্তু এগুলো পড়াশোনার উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে। মানে যিনি বানিয়েছেন তিনি তো এগুলোর উপর প্রসেস করে বানিয়েছেন, সেই জন্য আমাদেরকে এগুলোকে শিখতে হচ্ছে। আনলেস এখন এগুলোর কোনো কাজই নাই, কেন? এখন ডিজিটাল যুগ, কারণ আমার কাছে একটা যদি ডিজিটাল মাল্টিমিটার ডিএমএম থাকে, আমি যেখানে ইচ্ছা দেবো টাচ করবো, আমি ভোল্টেজ কারেন্ট যা ইচ্ছা মাপতে পারবো। সো উই ডোন্ট নিড, যেমন ভার্নিয়ার ক্যালিপার্স আমার মনে হয় না এখন শেখানোর দরকার আছে। কেন? কারণ ওয়ার্কিং প্রিন্সিপাল জানা ভালো, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমার কাছে এমন যন্ত্রের মধ্যে আমি ভরে দেবো, আমি দেখতে পাবো তার ডাইরেক্ট ডিজিটালি সে কত বেদ আছে, যেগুলো ডিজিটাল। তো যখন ডিজিটাল পেয়ে গেছি আমি, তখন সেগুলোর মানে টাইম ওয়েস্ট আমার মনে হয়। বাট হ্যাঁ, শেখাটা দরকার, কারণ কি কিভাবে কাজ করছে প্রিন্সিপালে জানলে সেখান থেকে হয়তো তোমার কাছে নতুন কিছু আইডিয়া ইনোভেট করতে পারে, যার ফলে নতুন কিছু দিক দেখাতে পারে। যদি ওরকম ভাবে হয়ে যায় তাহলে তো হবে না। সো এই জন্য আমাদের দরকার। দিদি হয়ে গেছে, আর চলে যান। ওটা কি দেখা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে, আপনি রেখে দেন, আমি দেখে নেব। তো বেসিক্যালি এইভাবে আমরা কাজ করতে পারি। তো গ্যালভানোমিটার সুবিদিতা হয়, সুবিদিতা মিনস গ্যালভানোমিটারের সেন্সিটিভিটি, গ্যালভানোমিটার কত কাজ করছে না করছে। তো দু রকমের সেন্সিটিভিটি হয়, একটা কারেন্ট সেন্সিটিভিটি আর একটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি, ঠিক আছে? কারেন্ট সেন্সিটিভিটিটাকে লেখা হয় থিটা বাই আই দ্বারা, আর ভোল্টেজটাকে কি লিখবো, থিটা বাই ভি দ্বারা। তাহলে এখান থেকে থিটা বাই যদি আই করতে চাস, তাহলে কত দাঁড়াচ্ছে, BNA বাই সি। মানে ও থিটার ঘোরণের জন্য কতটা কারেন্টকে মাপতে পারবে, তাই না? যদি অল্প থিটার ঘুরলে বেশি কারেন্ট মাপতে পারে, তাহলে তার সেন্সিটিভিটি কি হবে, বেশি হয়ে যাবে না? তাহলে তার সেন্সিটিভিটি বেশি হবে। যেমন আমরা যদি দেখি লোহার দোকান, লোহার দোকানের যে ওয়েট মেজারিং এ থাকে, আর তোমার স্বর্ণকারের দোকান, দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য। কারণ লোহার তোমার কাছে ধরো রড কিনবে, ধরো তুমি 500 কেজি রড কিনবে, 500 কেজির জায়গায় 510 কেজি, 10 কেজি দাম আর ধরবে না। কিন্তু সোনাতে 2.3245 যত পারবে ওর ডিজিট ধরতে থাকবে, কারণ ওই ডিজিটগুলোর দাম তো অনেক। 1 গ্রাম সোনার দাম 10,000 টাকা, তাহলে 1 গ্রামের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে ভাই 0.001 গ্রামের দাম কিছু তো দাঁড়াবে, 100, 200, 1000 কিছু তো দাঁড়াবে। তো বেসিক্যালি তো তার দাম চলে আসছে। তো সেই জন্য ও ক্ষেত্রে ধরা হয় না, এক্ষেত্রে ধরা হয়, সেই জন্য এক্ষেত্রেও তাই করা হয়। তো সেন্সিটিভিটি এখানে ইনক্রিজ করে যায়। ক্লিয়ার হলো? এবার এই যে গ্যালভানোমিটার বানালাম, গ্যালভানোমিটারের সাথে কারেন্টও মাপা যাচ্ছে, গ্যালভানোমিটারের সাথে ভোল্টেজও মাপা যাচ্ছে, কিন্তু গ্যালভানোমিটারের সেন্সিটিভিটি বা এই কাজগুলোর জন্য আমরা যেখানে সেখানে এখানে রাখতে পারি না। এত বড় বড় জিনিসকে আমি কোথায় নিয়ে ঘুরে পারবো? তার জন্য আমার চাই একটা কম্প্যাক্ট সাইজ। কম্প্যাক্ট সাইজের জন্য বলা হলো না, আমরা গ্যালভানোমিটারকে না ওইভাবে ইউজ না করে ওকে পার্টিকুলার দুটো ভাগে ভাগ করি। কারণ গ্যালভানোমিটারের কাজই হচ্ছে হয় কারেন্ট মাপে, না হয় কি মাপে, ভোল্টেজ মাপে। তো গ্যালভানোমিটার থেকে এক কাজ করো, কারেন্ট মাপার যন্ত্র বানিয়ে দাও, তাকে বলবো অ্যামিটার। আর গ্যালভানোমিটার থেকে ভোল্টেজ মাপার যন্ত্র বানিয়ে দাও, তাকে বলবো ভোল্টমিটার।
তাহলে তোমার যখন কারেন্ট মাপার যন্ত্র হবে তুমি অ্যামিটার নাও, তোমার গ্যালভানোমিটার দরকার নাই। তোমার যখন ভোল্টেজ মাপার দরকার হবে তখন তুমি ভোল্ট মিটার নাও, তোমার গ্যালভানোমিটারের দরকার নাই। সো আমি ওটাকে কি করলাম, একটা ফিক্সড করে দিলাম। সো এবার পড়বো আমরা অ্যামিটার আর ভোল্ট মিটার। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং এখান থেকে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো তোমাদের উদাহরণ থেকে হতে পারে, আমাদের যে প্রবলেম সেট 1 বা বেসিক নিউমেরিক্যালস আছে সেখান থেকে আসবে, এবং আমাদের যে বইয়ে এমসিকিউ আছে সেখান থেকে আসবে। তো এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে, প্রত্যেক বছরই প্রায় এখান থেকে কোশ্চেন দেয়, এইটা দরকার। অ্যামিটার এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমই দেয় পরীক্ষায়। অ্যামিটার বা প্রবাহ মাত্রা, তুই দেওয়ালে যা, দেওয়ালে গিয়ে একটু ঠেস দে, যা যা, চোখ মুখে জল দিবি, ঘুমাসনি, একটু ঘুম দরকার, শরীরে ঘুমাবি। কি রাত জেগেছিলিস? তাহলে শরীর খারাপ করছে? হ্যাঁ, কি ছিল না? স্কুল ছিল, খাসনি স্কুলে গিয়ে কিছু? অনেকক্ষণ না খেলে ঘুম পাবে কিন্তু, হ্যাঁ খাস। সো অ্যামিটার, আমরা প্রথমে কাজ করব কি, গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানাবো। এখন গ্যালভানোমিটার থেকে অ্যামিটার বানাবো। অ্যামিটারের বৈশিষ্ট্য কি? অ্যামিটার কারেন্ট মাপবে। তাহলে প্রথমত অ্যামিটার যখন কারেন্ট মাপবে তো কারেন্ট সবসময় সিরিজে একই থাকে, সেটা আমরা মাথায় রাখবো। অ্যামিটারকে কিন্তু সিরিজে সবসময় বসাতে হয়। যখনই আমরা পরীক্ষায় প্র্যাকটিক্যালও করবো, খবরদার অ্যামিটারকে ভোল্টেজ মানে প্যারালাল লাগিয়ে দিও না, কাজ করবে না কোনো রকম। সো ও কি করবে, সবসময় সিরিজে ওকে বসাতে হবে। এবার অ্যামিটারকে যখন আমি সিরিজে বসাবো, তার ভোল্টেজ যদি খুব হাই হয়ে যায় তাহলে পুরো বর্তনীর কিন্তু রেজিস্ট্যান্স হাই হয়ে যাবে, সিরিজ বসেইছো, তাহলে কারেন্ট ড্রপ করে যাবে। সো অ্যামিটার এমন একটা যন্ত্র হতে হবে যার কি হবে, রোধ বা রেজিস্ট্যান্স কি হবে, খুব কম। বেসিক্যালি একটা আইডিয়াল যদি দেখো, আইডিয়াল অ্যামিটারের ক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হয় 0, আইডিয়ালের ক্ষেত্রে হবে। তো কি করে অ্যামিটার বানাবো? তো অ্যামিটার বানানোর জন্য ধরো তোমার কাছে একটা যন্ত্র আছে, আমরা শান্ট ইউজ করি বেসিক্যালি, শান্ট জি। এই গ্যালভানোমিটার যন্ত্রটার অ্যাক্রসে আমরা যদি সবসময় মাথায় রাখবি এটা কিন্তু, হ্যাঁ সবসময় প্যারালালি যদি একটা শান্ট বসিয়ে দিই, শান্ট বুঝিসনি, ওহমস লতে পড়েছিলাম শান্ট আমি। তো শান্ট যদি একটা বসিয়ে দিই, শান্ট মানে কি বাইপাস নাকি রে, বাইপাস। তো শান্ট যদি আমরা বসাই তাহলে পরে এই পুরো বক্সটা অ্যাজ এ অ্যামিটার ইউজ করা হয়, পুরো বক্সটা, এই ভেতরের বক্সটা অ্যামিটার হিসেবে ইউজ করা যায়। এবার ধরো এখানকার কারেন্ট হচ্ছে আইজি, তাই এটা মুখস্থ করিস যে ভোল্টমিটার থেকে অ্যামিটার বানাতে গেলে আমাকে প্যারালাল বসাবে। প্লিজ পরীক্ষায় যেন আমার টাইম ওয়েস্ট না হয়, যে আমার এক্সপেরিমেন্ট করতে হচ্ছে কি ভাই বলেছিলাম, প্লিজ আমি মুখস্থ নেবো। তো আর এখানে কারেন্ট ধরো আইএস, তো যেহেতু শান্টের কনসেপ্ট আগে পড়ে ফেলেছি আমরা, তো এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে। তো বেসিক্যালি আই জি জি শুড বি ইকুয়াল টু কত হবে, আইএসএস। আমি জানতে চাইছি এস এর ভ্যালু কত হবে, এস এর ভ্যালুটা কত হবে। তো যদি এস বার করতে চাই আমি, তাহলে এস কত হবে স্যার, না তো এস শুড বি ইকুয়াল টু আই জি জি বাই আইএস। এবার আইএসটা কত আমি জানতে চাই না, আমি জানতে চাইছি এখানে কত কারেন্ট ঢুকছে আই। এবার আইটা কেন জানতে চাইছি, কারণ আমি এসটাকে এমন ভাবে বসাবো, সেট করব যাতে এতটা আই সে মাপতে পারে। যেমন ধর আমি আই 5 অ্যাম্পিয়ার দিব, তার জন্য এস যা দরকার হবে নিশ্চয়ই 10 অ্যাম্পিয়ার দিলে এস একই লাগবে না, চেঞ্জ হয়ে যাবে। তো যদি আই হয় মূল প্রবাহ, যেটা আমাকে মাপতে হবে, কারণ এটাকে তো আমি সিরিজে বসাবো, তাহলে আমি লিখতে পারি কত, আই শুড বি ইকুয়াল টু আই জি প্লাস কত হওয়া উচিত, আইএস। তাহলে বেসিক্যালি আইএসটাকে আইজি দিয়ে রিপ্লেস করে দাও, আইএস সমান আই মাইনাস আইজি। স্যার আমি আইজি বা কি করে জানবো, কেন, তুই গ্যালভানোমিটারের মধ্যে কত কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারবে বার করতে পারবি না, কারণ গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স জানিস, আর তাকে তুই কোন পোটেনশিয়ালে বসাচ্ছিস সেটা জানলেই তুই তার রেজিস্ট্যান্স বার করে নিতে পারবি, তার মধ্যে কত কারেন্ট ফ্লো করতে পারবে ম্যাক্সিমাম তুই সেটা জেনে নিতে পারবি, আর তোর দরকার নাই। তো বেসিক্যালি এস ভ্যালু কত হতে পারে, আইজি বাই জি বাই আই মাইনাস আইজি, এইটাই হচ্ছে সেই শান্টের ভ্যালু। এবং এই ভ্যালুটা যদি আমরা জানতে পারি তাহলে ওকে কতটা ম্যাক্সিমাম কারেন্টের জন্য অ্যাজ এ অ্যামিটার ক্রিয়েট করা যেতে পারে সেটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো। ওকে, তোদের বই দেখবি এটা দেওয়া আছে, ক্লিয়ার। এখন আমরা যদি এখানে দেখি আইজি দিয়ে সবকে ভাগ করি, তাহলে এস শুড বি ইকুয়াল টু আইজি জি বাই, আচ্ছা আইজি দিয়ে ভাগ করব, তাহলে জি বাই আইজি মাইনাস 1। আই বাই আইজিটাকে বলি পাওয়ার অফ শান্ট নাকি রে, এন পাওয়ার অফ শান্ট। তো বেসিক্যালি এস শুড বি ইকুয়াল টু কত, জি বাই এন মাইনাস 1। সো এটাও মাথায় রাখিস, মুখস্থ করে রাখিস ফর্মুলাটা, বিকজ যদি পরীক্ষায় দিয়ে দেয় যেটা পট করে মনে পড়ে যায়, যে আমাকে ক্যালকুলেট করতে সময় না আনা হয়,
কারণ এমসিকিউ এমন এমসিকিউ থাকবে যেগুলো তোমার চোখে দেখে উত্তর হয়ে যাবে, আবার এমনও এমসিকিউ থাকবে যেগুলো করতেই তোমার 4 মিনিট সময় লাগছে পরীক্ষা হলে, ঠিক আছে? তো এখানে তো তোমাকে টাইম কমাতে হবে, ওখানে টাইম বাড়াতে হবে, যেটা আননোন কোশ্চেন, যে কোশ্চেনটা আমি জানি না, প্রথম দেখছি, ওরকম টাইপের প্রশ্ন কোনোদিন পড়িনি, আমিও করাইনি কোনোদিনও। এবার ওটা তোমাকে ওখানে এক্সপেরিমেন্ট তো করতে, ওই রকম কোশ্চেন তো তুমি 3-4টা এক্সপেক্টই করবে রে ভাই, পরীক্ষা দেবে। প্রত্যেক বছর বোর্ডে কিন্তু এমন কোশ্চেন দেয় যেটা লাইফে তুমি কোনোদিন দেখোনি, কারণ তুমি যা পড়েছো তার উপর ভিত্তি করে তুমি সেই কোশ্চেনটা অ্যান্সার করবে, এটা জানে। এবার যারা পাবে তারা পারবে, যারা পারবে না তারা পারবে না। সো সেই কারণে তোমাকে সবই পড়ে জানতে হবে, তার উপর ভিত্তি করে হবে। ধরো এখান থেকে এমন কোশ্চেন রিলেট বানানো গেল, হয়তো আমি কোনোদিন করালামই না, হয়তো হয় আমার মিস গেছে কোনোদিন, তোমরা হয়তো করোনি, ওই কোশ্চেনটা সেদিন পেলে তুমি পরীক্ষায়, তো তোমাকে তখন এক্সপেরিমেন্ট করতে হবে, তখন তো তোমাকে ওখানে ওর জন্য 4 মিনিট সময় দিতে হবে, ওর জন্য তোমাকে 4 মিনিট সময় দিতে তখন লাগবে। ওকে, তাহলে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার, এটা হচ্ছে অ্যামিটারের ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু আই। হ্যাঁ, এবার গ্যালভানোমিটার থেকে যদি ভোল্টমিটার বানাতে চাইবো, তখন আমরা কি করবো বলতো, একটা সিরিজে তাকে রোধ দিয়ে দেবো। তো এইটা মাথায় রাখবো, আমরা সিরিজে একটা রোধ দিয়ে দেবো, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে সেই রোধটা যে রোধটা আমি সিরিজে দিয়েছি, এটা এস লিখেছি বলে এটাকে আমি আর লিখলাম। ক্লিয়ার? এবার সিরিজ দিয়েছে এইভাবে। এবার ধরো কারেন্ট যাচ্ছে কত, আই। এখন এর মধ্যে পোটেনশিয়াল ড্রপ যা হবে এর মধ্যে তা হবে না, কিন্তু ভিজি হবে। হ্যাঁ, এবার যদি আমি এই দুই প্রান্তের পোটেনশিয়ালটা দেখি, তাহলে কত হবে, ভি। আর এই পোটেনশিয়ালটাই তো মাপবো আমি, হ্যাঁ না বল, কারণ এই পোটেনশিয়ালটা আমি মাপবো। সো এই দুটোর পোটেনশিয়ালটাকে ধরলাম ভি, আর মূল কারেন্ট কত, আই। তাহলে স্যার ভি সমান কত হয়, আই আর। এবার আর মানে কত, আর প্লাস জি, কারণ তুল্যরোধ তো আর প্লাস জি হবে, ওই কারেন্টই তো যাবে, তাহলে আর প্লাস জি, এটা হচ্ছে ভি, তাই না? এই হচ্ছে আই ইকুয়াল টু আর প্লাস জি। তাহলে এখান থেকে আমরা যদি দেখতে চাই, তাহলে ইজিলি আর এর ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। কি করে ক্যালকুলেট করতে পারবো স্যার? না তো আর শুড বি ইকুয়াল টু ভি বাই আই মাইনাস কত, জি, ভি বাই আই মাইনাস জি, এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে আর এর ভ্যালু। এখন যেহেতু সিরিজ, তাই এখানে যদি আই কারেন্ট যাই, এখানেও আই, এখানেও কিন্তু আই কারেন্ট, তাহলে ভিজি মানে কত, আই ইন্টু জি, এটা মাথায় রাখতে হবে। ভিজি মানে কত হবে, তাহলে আই ইন্টু জি। তাহলে আই এর জায়গায় আমি এটা রিপ্লেস করে দিতে পারি কি, স্যার আই মানে কত হবে, ভিজি বাই জি। ভিজি বাই জি হবে না, বেশ তাই হবে। বা তুমি এভাবে ভাবতে পারো, জি টাকা কমন নিয়ে নাও। তাহলে আমি যদি জি টাকা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে স্যার, ভি বাই জি আই, নাকি জি আই মাইনাস কত, 1। আর জি আই মানে কত স্যার, জি আই মানে হচ্ছে ভিজি, তার মানে আর সমান জি অফ ভি বাই ভিজি মাইনাস 1। আর ভি বাই ভিজি, যেমন এখানে আই বাই আইজি কে এন বললি, দ্যাট ইজ কল্ড পাওয়ার অফ দ্য শান্ট, তাহলে ভি বাই ভিজি কে বলবি পাওয়ার অফ দ্য শান্ট বা পাওয়ার অফ দ্য ওই গ্যালভানোমিটার বা ভোল্টমিটার, হোয়াটএভার ইউ ক্যান সে। তো আর শুড বি ইকুয়াল টু, এটা অঙ্ক রাখে দিবি, জি অফ এন মাইনাস 1। এটা কিন্তু হয় গ্যালভানোমিটার থেকে ভোল্টেজের ক্ষেত্রে বা ভোল্টমিটারের ক্ষেত্রে, আর এটা হয় কিন্তু অ্যামিটারের ক্ষেত্রে। অ্যামিটারের ক্ষেত্রে বাই এন মাইনাস 1 হয়, আর ভোল্টমিটারের ক্ষেত্রে ইনটু এন মাইনাস 1 হয়। ক্লিয়ার? আজকে খুব বেসিক জায়গাগুলো পড়ালাম, খুব সহজ, এমন কঠিন কিছুই পড়াইনি, বাট হ্যাঁ ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট, সাইক্লোট্রন থেকে আরম্ভ করে এতদূর পর্যন্ত। সো নাও আমরা চ্যাপ্টার কমপ্লিট করলাম। আমরা এবার অঙ্ক করবো কতগুলো। সো আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম শেষ হলো, ঠিক আছে? নেক্সট সপ্তাহে একটা দিন নেবো, সেদিন আমি ম্যাগনেটিক প্রপার্টি শেষ করে দেবো, মানে রবিবার দিন এটার অঙ্কটাই কমপ্লিট করে দেবো, যা অঙ্ক আছে। সানডে কমপ্লিট হবে অঙ্ক এটার, আর মানডে আমরা করবো কি, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার, ওটা একদিনের ক্লাসে শেষ। পরের সপ্তাহে তার অঙ্ক করাবো, আর পরে থাকবে শুধু এসি। এসি হয়ে গেলে আমাদের সিলেবাস শেষ। আর ওই ম্যাগনেটিক ওয়েভ বোধহয় আছে, ওটা তো বাচ্চা চ্যাপ্টার, 3-4 পাতার চ্যাপ্টার করে দেবো। ক্লিয়ার? চলো অঙ্ক শুরু করি তাহলে। এবার টাইম আছে তো? হ্যাঁ টাইম আছে, চলো।